আহ মা, আহা! স্যার, আমার কথাটা একবার শুনুন। হ্যাঁ, আমি এরকম কাজ করিনি। আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে স্যার। স্যার, আমি যে আর সহ্য করতে পারছি না। আমায় একটু দয়া করুন স্যার। আহ! ও মা! আহ! ওহ! জেলের ভিতরে আমায় উল্টো করে ঝুলিয়ে রেখেছে আর মেরেই যাচ্ছে। কেউ আমার কোনো কথাই শুনছে না। আমায় বস্ত্রহীন করে মেরেই যাচ্ছে। আমার পরনে শুধু একটা জাঙ্গিয়া। শরীরে এমন কোনো জায়গা নেই যে আঘাত করা হয়নি। আর আমার অ্যাসিড আক্রান্তর আগেই ক্ষত হয়ে রক্ত পড়ছে। তবুও ওরা আমায় মেরেই যাচ্ছে, থামছেই না। এরকম অত্যাচার হয়তো কেউ কখনো সহ্যই করেনি। আজকে কোনো অপরাধ না করেও আমি পুলিশের অত্যাচার সহ্য করতে হচ্ছে আমার। শুধু একটা অপরাধী আমার। সেদিন মিতুর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। আর আমি লেখাপড়ায় ভালো ছিলাম, যার জন্য আজকে আমার এরকম একটা মিথ্যা অপবাদ, অত্যাচার সহ্য করতে হচ্ছে। হঠাৎ করে একজন পুলিশ অফিসার আমার পুরুষত্বের মাঝে লাঠি দিয়ে বাড়ি মারে, আর আমি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাই। এতক্ষণ যার কথা শুনলেন সে হলো আমাদের গল্পের নায়ক। চলুন জেনে আসি কী কারণে আমাদের গল্পের নায়ককে কেন এত অত্যাচার সহ্য করতে হচ্ছে। ফ্ল্যাশব্যাক। কথাগুলো বলে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রধান আবুল স্যার ক্লাস নেওয়া শুরু করেন। স্যার ক্লাস শেষ করে চলে যান, তারপর এক এক স্যার এসে তাদের ক্লাস নিয়ে চলে যান। ক্লাস শেষ করে সবাই বের হয়ে যায় ক্লাসরুম থেকে। রাহুল, জয়, সাগর আর সুমন মাঠে বসে কথা বলছিল। তখন রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন বের করে দেখতে পায় তার মামাতো বোন মিতু ফোন দিয়েছে। রাহুল ফোন রিসিভ করে বলে, হ্যাঁ মিতু, বলো। কই তুই? এই ভার্সিটির বকুলতলায় আছি, তুই কই? গাড়ির কাছে আয়, বাসায় যাব। তুই চলে আয়, আমার আসতে দেরি হবে, কিছু কাজ আছে। আমি বলেছি আসার জন্য তোকে। বললাম না পারবো না। কথাটা বলে রাহুল ফোনটা কেটে দিল। তখন মিতু রেগে ফোন তার ব্যাগে রেখে হাঁটা দিল। সুমন আর সাগর রাহুল আর জয়কে উদ্দেশ্য করে বলে ওঠে, কিরে জয় আর রাহুল, তোরা দুজন 4 মাস কোথায় ছিলি? আমার মামার বাড়িতে ছিলাম। বড় মামার বিয়ে, ছোট মামার বিয়ে ছিল। হারামির দল তোদের দুইটাকে বললাম চলে আয়, আর তোরা তো এলি না। জানিস না, কোনো মেয়ের পেছনে বোধহয় ছিল দুইটাই। বন্ধু, 4 মাস ছিলাম, কিন্তু আমাদের পাত্তা দিল না। আমাদের কাজ করা দেখে চলে গেল। এর জন্যই বলি এসব থেকে দূরে থাকো বাবুরা। কিন্তু বাবুরা খাঁচকলা খেয়ে বসে আছে। রাহুল তার বন্ধুদের সাথে এভাবে হেসে হেসে কথা বলছিল। তখনই মিতু গিয়ে রাহুলের কলার চেপে ধরে দাঁড় করিয়ে দেয়। রাহুলের গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে ওঠে, ফকিরের বাচ্চা, আমার মুখের উপর ফোন কেটে দিস? তোর তো সাহস কম না? থাকিস তো আমার বাসায়, আবার আমার কথার অবাধ্য হোস তুই? পুরো ক্যাম্পাসের সবাই তাকিয়ে আছে রাহুল আর মিতুর দিকে। রাহুল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। আর বলবেই বা কী করে? মিতু যা বলেছে সব সত্যি বলেছে। মিতু রাহুলকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে হুঙ্কার দিয়ে বলে ওঠে, এই অনাথের বাচ্চা, শুনতে পাসনি আমি কি বলেছি? চুপচাপ গাড়িতে গিয়ে বসো, না হলে আরও কয়েকটা পড়বে তোর গালে। যাচ্ছি। রাহুল চলে যায় গাড়ির কাছে। তারপর গাড়িতে গিয়ে স্টার্ট দিয়ে মিতুর জন্য অপেক্ষা করতে লাগলো। রাহুল গাড়ির ভিতরে আয়নায় দেখতে পেল গালে থাপ্পড়ের দাগ বসে গেছে আর ঠোঁট কেটে রক্ত পড়ছে। রাহুল হ্যান্ডবক্স থেকে একটা টিস্যু নিয়ে রক্তগুলো মুছে নিল। কিছুক্ষণ পর মিতু এসে গাড়িতে বসে রাহুল গাড়ি চালানো শুরু করে। 40 মিনিট পর রাহুলরা বাসায় চলে আসে। রাহুল গাড়ি থেকে নেমে মিতুর দরজা খুলে দিল। মিতু গাড়ি থেকে নেমে রাহুলের দিকে রাগী চোখে তাকিয়ে ভেতরে চলে গেল। রাহুল গাড়ির গ্যারেজে রেখে বাসায় প্রবেশ করে। তখন রাহুলের মামি রাহুলকে উদ্দেশ্য করে বলে ওঠেন, কী রে, শুনলাম আজকে নাকি ভার্সিটিতে মেয়েদের সাথে বেয়াদবি করেছিস, আর তার জন্য তোকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। আমি কোনো কথা বললাম না। মামির দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম, রাহুল রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে বাসার কাজের লোকের সাথে খাবার খেয়ে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে।
এবার আপনাদের সাথে আমাদের গল্পের নায়কের পরিচয় পর্ব সেরে নিই। আমাদের গল্পের নায়ক রাহুল রাজ চৌধুরী। রাহুল এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে। রাহুলের মা আর বাবা সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তারপর থেকে রাহুলের মামা আমজাদ চৌধুরী, তিনি হলেন একজন এমপি। রাহুলের মামা রাহুলকে তার বাড়িতে নিয়ে আসেন। রাহুলের মামি এবং মামাতো বোন রাহুলকে ছোট থেকে সহ্য করতে পারতো না, কারণ রাহুলরা ছিল গরিব, আর আরেকটা কারণ ছিল, সেটা হলো রাহুল ছিল অনেক মেধাবী। রাহুল যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকে মিতু আর তার মা মিলে রাহুলের ওপর অত্যাচার করে। প্রথম প্রথম রাহুলের কষ্ট হলেও রাহুল সেগুলো একসময় সহ্য করতে শিখে যায়। এবার গল্পে ফেরা যাক। রাহুল ঘুমিয়েছিল, হঠাৎ রাহুলের মনে হলো তার পিঠে জ্বলে যাচ্ছে। তখন রাহুল তাড়াতাড়ি করে উঠে পড়ে। রাহুল সামনে তাকিয়ে দেখতে পায় মিতু দাঁড়িয়ে আছে। রাহুল তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পিঠে জ্বালা শুরু হয়েছে। রাহুল শাওয়ার বন্ধ করে বাইরে চলে আসে। তখন মিতুর হাতে একটা ছোট বোতল দেখতে পায়, যেখানে লেখা আছে বড় করে অ্যাসিড। রাহুলের বুঝতে বাকি রইল না কেন এমন করে পিঠ জ্বলে যাচ্ছিল। রাহুলের মনে হচ্ছে তার পিঠের ভেতর কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। রাহুল ব্যথা সহ্য করে বলে ওঠে, কোথায় যাবেন আপনি? হ্যাঁ, আমি একটু আমার বান্ধবীর বাসায় যাব, গাড়িতে গিয়ে অপেক্ষা কর। রাহুল একটা টি শার্ট পরে নেয়। টি শার্ট গায়ে জড়ানোর সাথে সাথে রাহুলের পিঠ জ্বালা করা শুরু করে। রাহুল কোনো রকম সহ্য করে গাড়ির কাছে চলে আসে। কিছুক্ষণ পর মিতু চলে আসে। রাহুল গাড়ি চালানো শুরু করে। রাহুলের সিটে হেলান দিতে পারছিল না, কারণ ব্যথার জন্য। আর মিতু রাহুলের ছটপট করা দেখে হাহা করে হাসছে। রাহুল এতটাই কষ্ট পাচ্ছে যে তার চোখ দিয়ে পানি পড়ছে। তারপরও রাহুল কিছু বলছে না। রাহুল মিতুকে নামিয়ে দিয়ে একটা হাসপাতালে চলে যায়। তারপর একজনকে বলে ডাক্তার আছে কি না। তখন সেই ব্যক্তি বলে ডাক্তার নেই, তবে ইন্টার্নি করছে কয়েকজন স্টুডেন্ট আছে। রাহুল ব্যথায় কাতর কণ্ঠে বলে, তাহলে তাদের বলুন আসার জন্য প্লিজ। ওই ব্যক্তি নিয়ে আসে স্টুডেন্টদের। তারপর রাহুল তার টি শার্ট কিছুটা উঠিয়ে পেছন দিক ফিরে স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে ওঠে, প্লিজ আমার হেল্প করুন, আমার পুরো পিঠ চলে যাচ্ছে আর সহ্য করতে পারছি না। তখন সেখানে থাকা সকল স্টুডেন্টরা আমার পিঠের এমন অবস্থা দেখে পিছিয়ে যায়। আমার চোখ দিয়ে পানি পড়ছে। তখন একটা মেয়ে গিয়ে এসে বলল, এরকমটা কি করে হলো? আগে আমার জ্বালা করাটা বন্ধ করুন, তারপর না হয় বলছি। কি করে হয়েছে সেটা না বললে আমরা কোনো মেডিসিন দিব না আপনাকে। অ্যাসিড দিয়ে হয়েছে এমনটা। অ্যাসিড দিয়ে মানে? আরে এত কথা বলছেন কেন? আপনি আসুন বেডে। আচ্ছা, আপনি শান্ত হন, দেখছি। নিতু, সুমা, জায়গাটা ভালো করে পরিষ্কার কর, আমি আসছি। তারপর মেয়েটা গিয়ে কিছু মলম ও মেডিসিন নিয়ে চলে আসে। রাহুলকে বেডে উল্টো করে শুয়ে রাহুলের পুড়ে যাওয়া জায়গায় মলম লাগিয়ে দেওয়া হয়। মেয়েটা যখন রাহুলের পুড়ে যাওয়া জায়গায় মেডিসিন লাগিয়ে দিচ্ছিল, তখন রাহুলের জ্বালাটা যেন দ্বিগুণ বেড়ে যায়। তারপরও রাহুল চুপ করে থাকে। মলম লাগিয়ে দিয়ে রাহুলের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেওয়া হয়। রাহুল টি শার্ট পরে নিয়ে মেয়েটাকে ধন্যবাদ দিয়ে মেডিসিন ও ঔষধের টাকা দিয়ে বলে, এতে আপনার মলম আর মেডিসিনের দাম দেওয়া আছে। আপনাকেও বাকি সবাইকেও অনেক ধন্যবাদ। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আপনার সাথে এমনটা হলো কি করে? তখন ওই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করে কথা বলা শেষ করে বলে, যদি দেখা হয় তাহলে বলবো না পরে। রাহুল মিতুকে নিয়ে বাসায় চলে আসে। রাতে খাবার খেয়ে রাহুল মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন ভার্সিটিতে রাহুল, সুমন, জয়, সাগর আড্ডা দিচ্ছিল। তখন জয় বলে ওঠে, কী রে রাহুল, আজকে তুই ব্যাগ নিয়ে এলি না যে ভার্সিটিতে? ক্লাস করবি না নাকি? ক্লাস করব। তাহলে খাতা কলম কিছু নিয়ে এলি না যে? তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি বাসা থেকে, ব্যাগ নিতে ভুলেই গেছিলাম। আর কিছু সময় আড্ডা দিয়ে সবাই ক্লাসে চলে যায়। স্যার ক্লাস নিয়ে চলে যান। আজকে মিতু ক্লাস করতে আসেনি। রাহুলরা ক্লাস শেষ করে বের হয়ে দেখতে পায় মিতু একজন বয়স্ক লোকের সাথে বাজেভাবে কথা বলছে।
রাহুল সহ তার বন্ধুরা সেখানে যায় আর গিয়ে শুনতে পায়। এই বুড়ো, তোর তো সাহস কম না, তুই বান্ধবীকে থাপ্পড় মারিস? তোমার বান্ধবী যে তার মায়ের বয়সী মহিলাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে মহিলার হাত থেকে খাবার ফেলে দিয়েছে, সেইটা দেখতে পাওনি? মহিলা মাটির থেকে পড়ে থাকা খাবার তুলে নিজের ছেলেকে খাওয়াইতে যাচ্ছিল, তখন মহিলার হাতের খাবার ফেলে দিয়েছে, সেটা দেখতে পাওনি? তোমার বান্ধবী খাবার ফেলে দিয়া আবার তোমার মায়ের বয়সী মহিলাকে মারছে, তাতেও তুমি কিছু বলনি। আচ্ছা, আজকে যদি ওই মহিলার জায়গায় তোমার মা থাকতেন, তাহলে তুমি কি চুপ কইরা দাঁড়িয়ে থাকতে? বুড়ো লোকটা কথা বলা শেষ করার আগে মিতু লোকটাকে ধাক্কা দিয়ে বলে ওঠে, ফকিরের বাচ্চা, তোর সাহস হলো কি করে এই মহিলার সাথে আমার মায়ের তুলনা করতে? তোকে তো আমি... মিতু যখন লোকটাকে মারার জন্য তার হাত তুলে, তখন ওই রাহুল মিতুর হাত ধরে মিতুর গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে ওঠে, ছি মিতু, ছি, তুই কি মানুষ? নিজের বাবার বয়সী লোককে মারার জন্য তুই হাত তুলেছিস? তোর বান্ধবী একটু আগে যে কাজ করেছিল, এখন তুইও সেই কাজ করেছিস। আরে মেয়েরা হলো মায়ের জাত, আর তোমরা সেই জাত হয়ে একজন মাকে মারলি। সেই মা তার নিজের ছেলের জন্য নিয়ে আসা খাবার ফেলে দিলি তোরা। তারপরেও সেই মা তোমাদের কিছু না বলে চলে যাচ্ছিল তার ছেলেকে খাইয়ে। তোমরা কত বড় পাপ করেছো সেটা জানো তোমরা? তোমরা একজন মাকে না, পুরো মা জাতটাকে অপমান করেছো, আঘাত করেছো মা জাতকে। তোমরা একটা ছেলের সামনে তার মাকে মেরেছো, তোমরা একটা ছেলের খাবার কেড়ে নিয়েছো, তারপরেও গলা উঁচিয়ে কথা বলছো। লজ্জা করে না তোমাদের এমন কাজ করতে? তোমাদের মানুষ বলতে আমার রুচিতে বাজছে। আজকে বাসায় চল মিতু, আমি মামাকে সব কিছু বলবো তুই ভার্সিটিতে কি কি করছিস। রাহুল কথাগুলো বলে ওই বুড়ো লোক আর ওই মহিলাকে নিয়ে চলে যায়। এদিকে মিতু রাগে ফুলছে। রাহুল তাকে ভার্সিটির সবার সামনে অপমান করে আবার গায়েও হাত তুলেছে। মিতু সেখান থেকে বাসায় চলে আসে। এদিকে রাহুল, জয়, সাগর, সুমন সবাই মিলে বুড়ো লোক আর ওই মহিলাকে নিয়ে একটা হোটেলে চলে যায়। তারপর রাহুল, জয় আর সুমন ইশারা করে কিছু বলে, আর দুজনেই বুঝতে পেরে চলে যায়। রাহুল খাবার অর্ডার করে এবং খাওয়ার জন্য বলে তাদের, কিন্তু তারা মানা করে। রাহুল তাদের অনুরোধ করে, তারপর তারা খাওয়া শুরু করে। খাওয়া দাওয়া শেষ করে রাহুল মহিলা আর বৃদ্ধ লোককে জিজ্ঞেস করে, চাচা, আপনারা কি একসাথে থাকেন? হ্যাঁ বাবা, ও হচ্ছে আমার বড় ছেলের বউ, আর এই ছেলে যে দেখছো ও হচ্ছে আমার ছোট নাতি। তাহলে আপনার বড় নাতি কোথায়? সে আকাশে পাড়ি দিয়েছে। কেন, কোনো রোগ ছিল কি? না, আমার নাতির কোনো রাগ ছিল না। 8 বছর আগে আমাদের বস্তিতে মাফিয়া সম্রাট জনির লোক আসে। তাদের ফ্যাক্টরিতে কাজ করার জন্য কয়েকজন ছেলে লাগবো, তাই আমার নাতিন চলে যায় ওর সাথে। কিন্তু 1 বছর পর আমার নাতি ক্ষত বিক্ষত লাশ আমার ঘরের সামনে পড়ে আছে দেখতে পাই। আমরা যখন জানি না যাই আমার নাতির মৃত্যু হলো কি করে, তখন ওরা বলছিল, কিন্তু আমার নাতি শরীরে চাকু ও লাঠির আঘাতের চিহ্ন ছিল। আমরা তখন থানায় মামলা করি। এর কিছুদিন পর আমার বড় ছেলেকেও একইভাবে হত্যা করে আমাদের ঘরের সামনে লাশ ফেলে যায়। তারপর আমরা ভয়ে ঢাকা চলে আসি সিলেট থেকে। এখান থেকে 10 কিলো দূরে একটা বস্তি থেকে ভিক্ষা করে চলছি। চাচার কথাগুলো শুনে অনেক খারাপ লাগলো। কিভাবে পারলো নরপিশাচরা একটা ছেলে এবং একটা লোককে হত্যা করতে? আমাদের সমাজে হচ্ছেটা কি? এক সময় ইচ্ছা হয় প্রতিবাদ করার, কিন্তু নিজের অবস্থার দিকে তাকিয়ে পিছিয়ে আসি। কিছু সময় পর সুমন আর জয় চলে আসে। তারপর সুমন আর জয়ের হাত থেকে বাজার নিয়ে রাহুল বুড়ো লোককে দিয়ে দেয় আর বলে তারা চিন্তা না করতে এবং কোনো সমস্যা হলে তাদের বলার জন্য। রাহুল তার নিজের এবং তার বাকি বন্ধুদের নাম্বার একটা কাগজে লিখে বুড়ো লোকটার হাতে দিয়ে দিল। রাহুল সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। রাতে রাহুল তার মামার রুমের সামনে গিয়ে বলে, মা, আসবো? আরে আয় বাবা, ভিতরে আয়। পড়ালেখা কেমন চলছে তোর? হ্যাঁ মা, ভালোই চলছে। মা, একটা কথা বলার ছিল তোমাকে। হ্যাঁ বল। আসলে মা, মিতু ভার্সিটিতে গিয়ে সব কিছু খুলে বললাম মাকে। আমজাদ চৌধুরী সব শুনে রেগে গিয়ে চিৎকার দিয়ে মিতুকে ডাকতে শুরু করলেন। মিতু, মিতু। আমজাদ চৌধুরীর চিৎকার শুনে মিতু এবং তার মা চলে আসেন।
মিতু রুমে এসে রাহুলকে দেখতে পায়, তারপর তার বাবার সামনে গিয়ে বলে, হ্যাঁ বাবা বলো। আজকে ভার্সিটিতে কি হয়েছিল? ভার্সিটিতে আজকে কোনো ক্লাস কি পড়ানো হয়েছে? কি হয়েছে? তুমি রেগে আছো কেন এমন করে? চুপ, একদম চুপ। মেয়েটাকে আশকারা দিয়ে নষ্ট করে ফেলেছো, আর এখন আসছো কি হয়েছে জানতে। কি হলো মিতু, আমি কি বলছি? আজকে ক্লাস হয়নি বাবা। ঠাস ঠাস, মিথ্যা বলতে লজ্জা করে না তোমার? আমার কত টাকা আর নষ্ট করবে তুমি? তুমি নিজের মেয়ে হয়ে আমার সম্মান নষ্ট করছো, আর কতটা নিচে নামাবে তুমি? আজকে তুমি একজন বৃদ্ধ লোকে মারার জন্য তার উপর হাত তুলতে যাচ্ছিলে। তোমাকে কি আমরা এমন শিক্ষা দিয়েছিলাম? আমি মনে করতাম তুমি আর যাই করো ভার্সিটিতে ক্লাসগুলো রেগুলার করো, কিন্তু আজকে আমার সব ধারণা ভুল প্রমাণিত হয়েছে। বাবা আমার কথা বিশ্বাস করো তুমি একবার। তুমি রাহুলের কথা বিশ্বাস করো না, রাহুল মিথ্যা বলছে। আচ্ছা, ধরে নিলাম রাহুল মিথ্যা বলছে, আর আবুল স্যারও কি ভুল বলছে? কালকে রাতে আবুল স্যার কল দিয়ে তোর ক্লাসে করা বেয়াদবির কথাগুলো বলেছিল, আর আজকে ভার্সিটিতে এমন কাজ করছিস। আজকে থেকে তোর সব হাত খরচা বন্ধ, কোথাও যাওয়া বন্ধ। বিকেল 4টার আগে বাসায় চলে আসবি। রাহুল, তুই মিতুকে নিয়ে যাবি আর নিয়ে আসবি। মিতু, আজকে থেকে রাহুলের কাছে পড়বি। এখন যাও নিজের রুমে। মিতু তার বাবার রুম থেকে রেগে বের হয়ে যায়। যাওয়ার আগে রাহুলের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে যায়। রাহুল রুমে গিয়ে পড়তে বসে। পড়া শেষ করে খাওয়া দাওয়া করে রাহুল তার রুমে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাহুল তার পড়া শেষ করে নাস্তা খেয়ে তার রুমে এসে রেডি হয়ে গাড়ির কাছে চলে যায়। রাহুলের পিঠের ব্যথাটা কিছু কম আছে, তাই আজকে ব্যাগ নিয়ে সাথে করে। কিছুক্ষণ পর মিতু চলে আসে, তারপর রাহুল গাড়ি চালানো শুরু করে। ভার্সিটিতে এসে রাহুল মিতুকে নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করে চলে যায় তার বন্ধুদের কাছে। তখন বন্ধুরা মিলে কথা বলা শুরু করে। তখন জয় বলে, বন্ধু, আজকে আমি ট্রান্সফার নিয়ে সিলেটে চলে যাব। আমি আমার সকল কাগজপত্র নেওয়ার জন্য আজকে এসেছি। আজকের পর থেকে তোদের সাথে আর দেখা হবে না রে কখনো। কি বলছিস কি তুই জয়? বাবার ট্রান্সফার হয়েছে সিলেট, তাই আমারও যেতে হবে। তুই আজ থেকে আমাদের বাসায় থাকবি? না রে, হবে না। আমারও ইচ্ছা করছে না তোদের ছেড়ে যেতে, কিন্তু বাধ্য হয়ে যাচ্ছি। তুই এত চারিপাশে তাকাচ্ছিস কেন? আসলে আমার মামাতো বোন আমাদের ভার্সিটিতে আসবে, ও যাচ্ছে আমাদের সাথে সিলেটে। শালা মামা তো বোন না অন্য কিছু বন্ধু। হুম। মামা, দাল মে তো কুছ কালা আছে। আরে শালা, সে আসলেই আমার মামাতো বোন। আর তুই বিশ্বাস না করে জিজ্ঞেস করে নিস আমাদের মাঝে কিছু আছে নাকি। আরে রেগে যাচ্ছিস কেন তুই? ওরা তো মজা করছে। জয়কে নিয়ে সাগর সুমন মজা করছে আর রাহুল জয়কে শান্ত করার চেষ্টা করছে। তখন একটা মেয়ে এসে বলে, কি রে জয়, চল, দেরি হয়ে যাচ্ছে তো। মেয়েটার কথা শুনে সবাই জয়ের পেছনে তাকায়। সবাই তো মেয়েটার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাহুলও মেয়েটার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, মেয়েটাও তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর মেয়েটা বলে, আপনি এখানে? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কেন? তোরা একজন আরেকজনকে চিনি। আসলে সেদিন হাসপাতালে। জয়, তোর মামাতো বোন আসেনি? ওই তো হলো আমার মামাতো বোন মমি। আর মমি, এরা হলো আমার বন্ধু রাহুল, সাগর আর সুমন। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না আমি। তুই আবার কি বুঝতে পারলি না? মমি, আর তোর কি আগে দেখা হয়েছিল কোথাও? হ্যাঁ, সেদিন উনি আমাদের হাসপাতালে গিয়েছিলেন, আমি ওনার ট্রিটমেন্ট করেছিলাম। ট্রিটমেন্ট করেছিলেন মানে? রাহুল কি করেছিল? কেন, আপনারা জানেন না? কি রে জয়, তুইও জানিস না? না তো, কি হয়েছিল? এই রাহুল, তোর কি হয়েছিল রে? এই, আরে কিছু না, আমার বন্ধুর সাথে গিয়েছিলাম। আমি মিমকে ইশারা করলাম চুপ থাকার জন্য। মামিও আমার ইশারা বুঝতে পেরে চুপ করে গেল। কি হলো আপনারা বলুন, সেদিন রাহুলের কিসের ট্রিটমেন্টের জন্য আপনারা হসপিটালে গিয়েছিলেন? না আসলে উনি না, ওনার বন্ধু গিয়েছিল, সাথে উনি ছিলেন। আরও কিছু কথা বলে জয় আর মমি চলে যায় আর রাহুলরা ক্লাসে চলে যায়। এদিকে মমি জয়কে বলছে, ছেলেটা এমন কেন রে জয়, একটু চাপা স্বভাবের। কার কথা বলছিস?
ওই যে তোর বন্ধু, কি যেন নাম বললেই, রাহুল। রাহুলের মা বাবা বলতে কেউ নেই। রাহুল তার মামার বাসায় থেকে পড়াশোনা করে। তুই জানিস রাহুল আমাদের ডিপার্টমেন্টের মধ্যে টপার। কিন্তু মামি আর মামাতো বোন রাহুলকে সহ্য করতে পারে না। সেদিন রাহুলের মামাতো বোন রাহুলকে ভার্সিটির সবার সামনে থাপ্পড় মেরে অনেক বাজেভাবে অপমান করছে, কিন্তু রাহুল কিছুই বলেনি। কেন? কারণ রাহুল তাদের বাসায় থাকে, এর জন্য। এবার বুঝতে পেরেছি আমি সব কিছু। কি বুঝতে পেরেছিস? কিছু না, চল তাড়াতাড়ি। রাহুল ক্লাস শেষ করে গাড়ির কাছে গিয়ে মিতুর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর মিতু চলে আসে। রাহুল গাড়ি চালিয়ে বাসায় চলে যায়। রাহুল ক্লাস শেষ করে গাড়ির কাছে গিয়ে মিতুর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর মিতু চলে আসে। রাহুল গাড়ি চালিয়ে বাসায় চলে যায়। রাহুল তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে দেখতে পায় রাহুলের খাবার ময়লার ঝুড়ির পাশে রাখা, আর মাছি তেলাপোকা পাশেই ঘোরাঘুরি করছে। রাহুল কোনো কথা না বলে খাবার খেয়ে তার রুমে চলে যায়, আর রাহুলের মামি লুকিয়ে লুকিয়ে দেখছেন। তখন রাহুলের মামি বলেন, এই কেমন ছেঁচড়া ছেলে রে বাবা, এত অত্যাচার করছি তবু এই বাড়ি ছেড়ে যাচ্ছে না। আমিও কম না, আমিও এই ছেলেকে বাড়ি থেকে বের না করে শান্তি পাবো না। প্রয়োজন হলে এই আপদের উপর অত্যাচার বাড়িয়ে দিব, দেখব কত অত্যাচার সহ্য করতে পারে। রাহুলের মামি চলে যান তার রুমে। সন্ধ্যাবেলা রাহুল তার রুমে বসে পড়ছিল। তখন ওই মিতু রাহুলের রুমের সামনে এসে দরজায় কড়া নাড়ে। রাহুল দরজায় তাকিয়ে দেখতে পায় মিতু দাঁড়িয়ে আছে। তখন রাহুল বলে, বলুন, কি বলবেন? আমি এগুলো পারছি না, একটু দেখিয়ে দিবি? আচ্ছা, আপনি আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। রাহুল সেগুলো দেখিয়ে দিয়ে পড়া শুরু করে। এভাবে চলে যায় কদিন। এই কয়েকদিনে মিতু রাহুলের সাথে বোনের মতোই আচরণ করেছে এবং রাহুলের কেয়ার করেছে। মিতু এই কয়দিনে ক্লাসের পড়া ঠিকমতো শিখে এসেছে। আবুল স্যার মিতু এমন পরিবর্তন দেখে মিতুকে আরও উৎসাহিত করেন তার পড়ালেখা যেন চালিয়ে যায়। রাহুল সুমন আর সাগরের সাথে কথা বলছিল, তখন মিতু এসে রাহুলকে বলে, রাহুল, তোর সাথে কাজ আছে, চল বাসায়। কি কাজ তোর? পরে মনে পড়ে মিতুর মারা থাপ্পড়গুলোর কথা। আমি গালে হাত দিয়ে বলি, না চল, ঠিক আছে। রাহুলের কথাগুলো শুনে মিতু রাহুলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। তখন রাহুলের কথা শুনে মিতু হেসে বলে ওঠে, তুই মনে করেছিস আমি তোকে মারবো? আরে, সেদিনের ওই কাজের জন্য আমি সত্যিই দুঃখিত। এখন চল বাসায়। রাহুল আর মিতু বাসায় চলে আসে। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। রাহুল রুমে গিয়ে ঘুমিয়ে যায়। বিকেলে মিতুর ডাকে রাহুলের ঘুম ভেঙে যায়। তারপর মিতু রাহুলকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে যায়। রাহুলকে গাড়িতে বসিয়ে মিতু ও গাড়িতে বসে। পরে তখন রাহুল বলে, কিরে এমনটা করছিস যে? তোকে সারপ্রাইজ দিবনি, গাড়ি স্টার্ট কর। কি সারপ্রাইজ? সেটা গেলেই না হয় বুঝতে পারবি। রাহুল গাড়ি চালানো শুরু করে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামে একটা নির্জন বাড়ির সামনে। মিতু রাহুলকে টেনে নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। একটা রুমে ঢুকে মিতু দরজা লাগিয়ে দিল, আর মিতু নিজেই তার পোশাক খোলা শুরু করে। তখন রাহুল বলে, মিতু, কি করছিস কি তুই? তোর জীবন নষ্ট করার ব্যবস্থা করছি। তোর জন্য সেদিন বাবা আমায় মেরেছিল। তুই সেদিন পুরো ভার্সিটির ছাত্রছাত্রীদের সামনে আমায় মেরেছিলি। তোর জন্য আমার সকল অধিকার হারিয়েছি। তাহলে তোকে আমি কি করে ছেড়ে দিতে পারি বল? তার মানে তুই আমায় এতদিন... হ্যাঁ, আমি এতগুলো দিন তোর সাথে অভিনয় করেছি। তুই কি বোকারে রাহুল, তোর মাথায় এটা আসলো না যে যে মেয়ে তোকে ছোট থেকে সহ্য করতে পারে না এতদিন পরে তোকে এত সহজে মেনে নিল? মিতু দেখ, এই কাজ করিস না, তা না হলে আমার জীবন নষ্ট হয়ে যাবে। প্রয়োজন হলে আমি তোর পায়ে ধরবো, তবু এমন করিস না তুই, প্লিজ। মিতু তার ব্যাগ থেকে একটা চাকু বের করে তার হাতে টান দিচ্ছে আর চিৎকার করছে। মিতু নিজের পোশাক কিছুটা ছিঁড়ে দিয়ে রাহুলের শরীরে চাকু দিয়ে আঘাত করতে লাগলো। রাহুল মিতুকে থামানোর চেষ্টা করছে কিন্তু পারছে না।
অনেক কষ্টে মিতুর হাত থেকে চাকু ফেলে দিয়ে রাহুল যেই বের হতে যাবে তখনই মিতু রাহুলকে জড়িয়ে ধরে বিছানায় পড়ে যায়। কিছুক্ষণ পর রাহুল বুঝতে পারে বাইরে থেকে কেউ দরজা ভাঙার চেষ্টা করছে। কিছুক্ষণ পর দরজা ভেঙে মিতুর বান্ধবী, বন্ধু আর পুলিশ প্রবেশ করে। মিতু সবাইকে দেখলে রাহুলকে ছেড়ে দেয়। অমনি পুলিশ আর ওর ছেলে বন্ধুরা এসে রাহুলকে মারতে শুরু করে। রাহুল কিছু বলতে পারছে না। রাহুল একবার মিতুর দিকে তাকিয়ে দেখতে পায় মিতু হাসছে, সাথে তার বান্ধবীরাও। রাহুল পাশে তাকিয়ে দেখতে পায় তার মামিও আছে। রাহুল কিছু বলতে যাবে তার আগেই তার মামি বলে ওঠেন, এই জানোয়ারটাকে ছাড়বে না অফিসার। আর একটু হলেই আমার মেয়েটার জীবন নষ্ট করে ফেলেছিল। আমরা তো তোকে নিজের ছেলে বলে মনে করতাম। রাহুল, তাহলে তুই কি করে পারলি এমনটা করতে? মিতু তো তোর বোনের মতো, তাহলে তুই তোর বোনকেও ছাড়লি না? ছি রাহুল, ছি। অতিরিক্ত মারের কারণে রাহুল অজ্ঞান হয়ে যায়। রাহুলের যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় জেলের ভেতরে ঝুলে আছে। রাহুলের জ্ঞান ফিরছে দেখে পুলিশ অফিসাররা রাহুলকে মারামারি শুরু করে। রাহুল অনেকবার পানি দেওয়ার কথা বলেছিল কিন্তু কেউ পানি দেয়নি, উল্টো রাহুলকে মারার পরিমাণ বাড়িয়ে দিল। আর কিছুক্ষণ রাহুল অজ্ঞান হয়ে যায়। বর্তমান আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে বৃষ্টিও হচ্ছে। রাহুল পড়ে আছে ময়লার স্তূপে। পানির ছাপটা মুখে পড়তেই রাহুলের জ্ঞান ফিরে। রাহুল চোখ খুলে চারপাশে তাকিয়ে দেখতে পায়। চোখটা খুলে বোঝার চেষ্টা করলাম কোথায় আছি, তখনই আমার নাকে আসে ময়লা আবর্জনার গন্ধ। আমি অনেক কষ্ট করে দাঁড়িয়ে চারিপাশে তাকিয়ে দেখলাম আমি একটা ময়লার বস্তুর উপর দাঁড়িয়ে আছি। নিজের দিকে তাকিয়ে দেখলাম আমার পরনে একটা জাঙ্গিয়া, আর কিছু দূরে আমার পোশাক পরে আছে। সমস্ত শরীরে ব্যথা করছে, হাঁটতেও পারছি না। তবু অনেক কষ্ট করে বসে হাঁটু গেড়ে গেড়ে পোশাকগুলো পরে নিলাম। প্যান্টের পকেট হাতড়ে দেখলাম আমার ফোন আছে। ফোনটা বের করে দেখলাম ফোনের অবস্থা 12 বেজে গেছে। অনেক কষ্ট করে ফোনটা অন করে সাগরের নাম্বারে কল দিয়ে বললাম, আমি এখানে আছি, আমাকে একটু সাহায্য কর। তোরে লোকেশন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। রাহুল লোকেশন পাঠিয়ে দিয়ে ময়লার স্তূপ থেকে নেমে একটা গাছের নিচে বসে পড়ে। অতিরিক্ত মার, খাবার স্বল্পতা ও শরীর থেকে রক্ত বের হয়ে যাওয়ার জন্য রাহুল আবার অজ্ঞান হয়ে যায়। রাহুলের যখন জ্ঞান ফিরে তখন রাহুল দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে সাগর, সুমন ও তার পরিবার। তখন রাহুল বলে, কিরে তোরা কখন এলি? আমি বা এখানে কেন? তুই আমার বাসায় আসছিস? ও, তোদের কল দিয়ে গাছের নিচে বসেছিলাম, হুট করে মাথা ঘুরে যায়, যার জন্য অজ্ঞান হয়ে ফেলি। তোর মাথা ঠিক আছে কি? আজকে 4 দিন পর তোর জ্ঞান ফিরেছে আর বলছিস আমাদের কল দিয়েছিলি আজকে? মানে? আচ্ছা খাবার খেয়ে নে, তারপর না হয় কথা বলবো। রাতের আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে আকাশে থাকা মেঘগুলো এক পাশ থেকে অন্য পাশে আসা যাওয়া করছে। রাহুল তাকিয়ে আছে সেই মেঘের দিকে। তখন সুমন বলে, তার মানে সেদিন জয়ের মামাতো বোন সত্যি বলেছিল? এখন কি করবি তুই রাহুল? শত কষ্ট হলেও নিজের পড়ালেখা চালিয়ে যেতে হবে। আর আমার একটা থাকার জায়গা, 2টা টিউশনি ম্যানেজ করে দিতে পারবি? আমার বাসায় থাক, তুই সমস্যা হবে না। আমার নামে যে দাগ লেগেছে সেই দাগ নিয়ে বাসায় থাকা আমার জন্য বিপদ হবে। তাই আমার জন্য 2টা টিউশনের ব্যবস্থা কর, আর না হয় আমি নিজেই থাকার ব্যবস্থা করে নেব। থাকার জায়গা নিয়ে চিন্তা করতে হবে না, আমার মামাতো ভাইয়ে মেসা আছে, তুই সেখানে থাকবি। রাহুল পরের দিন সকালে সাগর আর সুমনের সাথে বেরিয়ে পড়ে বাসা থেকে। রাহুল মেসে এসে তার প্রয়োজনীয় কিছু জিনিস কিনে সুমন আর সাগরের সাথে দুপুরে মেসের খাবার খেয়ে নেয়। বিকেলে সুমন রাহুলকে নিয়ে 2 টিউশন পড়া ছাত্রদের বাসায় নিয়ে সবার সাথে কথা বলে আসে, আর রাহুলও বলে আসে সে কালকে থেকে পড়াতে আসবে। তখন রাহুল সাগর আর সুমনকে বলে, ভার্সিটি থেকে কি আমায় কোনো রকম শাস্তি কিছু করেছে? না, তবে মিতু আর মিতুর মা তোকে ভার্সিটি থেকে বের করে দেওয়ার জন্য অধ্যক্ষ স্যারকে বলেছিল, কিন্তু আবুল স্যার তাদের বলেন, দেখুন, ঘটনা যেহেতু আমার কলেজে ঘটেনি, তাহলে আমি কেন রাহুলের বিরুদ্ধে এমন অ্যাকশান নেব? হ্যাঁ, তবে যদি সরকার থেকে আসে কোনো নির্দেশ, তাহলে রাহুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। তারপর মিতু আর তোর
মামি চলে যাবে ভার্সিটি থেকে। মিতু তোকে সবার কাছে খারাপ করার জন্য তোর ছবি তার বন্ধুদের দিয়ে ক্যাম্পাসে লাগিয়েছে আর লিখে দিয়েছে তুই একজন ধর্ষক। রাহুল সব শুনে চোখের কোণটা মুছে সাগর আর সুমনকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোরা বিশ্বাস করিস আমি এই কাজটা করতে পারি? আরে সাইলা, তুই কি বলছিস কি? আমরা সবাই তোকে অনেক বিশ্বাস করে দীর্ঘ 4 বছর একসাথে আছি। আমরা জানি তুই কেমন। তুই করবি এমন একটা কাজ, এটা আমি বা আমরা কেউ কখনো বিশ্বাস করি না। দেখ রাহুল, বন্ধু হয়ে যদি বন্ধুর প্রতি বিশ্বাস না থাকে তাহলে এই বন্ধুত্ব কিন্তু বেশি দিন টিকে থাকে না। জীবনে চলার পথে অনেক সম্পর্ক শেষ হয়ে যায়, কিন্তু বন্ধুত্ব নামক সম্পর্কটা সঠিক থেকে যায় শেষ পর্যন্ত। ধন্যবাদ তোদের, আমি সত্যি অনেক ভাগ্যবান যে তোদের মতন বন্ধু পেয়েছি রে। বন্ধুদের বিদায় দিয়ে রাহুল চলে আসে মেসেতে। মেসেতে এসে সবাই আসা বইগুলো নিয়ে একটু পড়ে নেয়। তারপর রাহুল ছাদে চলে যায়। ছাদে গিয়ে কিছু সময় কাটিয়ে চলে আসে মেসেতে। রুমে রাত 10টায় খাওয়া দাওয়া শেষ করে রাহুল ঘুম থেকে উঠে পড়ে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কিছু সময় লেখাপড়া করে রেডি হয়ে সাগর আর সুমনকে কল দিয়ে বেরিয়ে পড়ে। তারপর 3 বন্ধু ভার্সিটি চলে যায়। রাহুল ভার্সিটিতে প্রবেশ করতেই অনেকেই তার দিকে কেমন করে তাকায়। রাহুলও সেটা খেয়াল করে। রাহুল মাথা নিচু করে হাঁটছে আর সাগর ও সুমন সেটা খেয়াল করে রাহুলকে স্বাভাবিক করার জন্য বিভিন্ন রকম কথা বলছে ও রাহুলকে চিন্তামুক্ত রাখার চেষ্টা করছে। মিতু তার বান্ধবীদের হাসাহাসি করে কথা বলছিল, তখন মিতুর বান্ধবী মিতুকে ধাক্কা দিয়ে রাহুলের দিকে তাকাতে বলে। মিতু তো রাহুলের দিকে তাকিয়ে রেগে যায়। তখন মিতু বলে, সেদিনের মায়ের খেয়েও দেখছি শিক্ষা হয়নি, তবে শিক্ষা আরও দেওয়া লাগবে দেখছি। রাহুল, সাগর আর সুমন ক্লাসে চলে যায়। মিতু ও তার বান্ধবীদের সাথে ক্লাসে প্রবেশ করে। মিতু রাহুলকে শুনিয়ে শুনিয়ে রাহুল ও তার বাবা মাকে নিয়ে কথা বলছে। রাহুল সব শুনেও চুপ করে রইল। সাগর আর সুমনও সব শুনছে, রাহুল অন্যদিকে তাকিয়ে আছে। তখন সাগর আর সুমন উঠতে যাবে, রাহুল তাদের আটকে দিয়ে বলে, কোথায় যাচ্ছিস তোরা? দেখছিস না মিতু, তুই কি শুরু করছিস? বাদ দে, ও এমনিতেই তাই বলে। বললাম না বাদ দিতে। আবুল স্যার এসে ক্লাস নেওয়া শুরু করেন আর ক্লাসের ফাঁকে ফাঁকে রাহুলের দিকে তাকাচ্ছিলেন। রাহুলও সেটা খেয়াল করেছিল। ক্লাস শেষ করে স্যার বের হয়ে যাওয়ার আগে স্যার রাহুলকে উদ্দেশ্য করে বলেন, রাহুল, সাগর আর সুমন ক্লাস শেষ করে আমার রুমে একবার এসো তো। রাহুল আচ্ছা স্যার বলে বসে পড়ে। এক ক্লাস শেষ করে রাহুলরা মিলে চলে যায় আবুল স্যারের রুমে। স্যার রাহুল, সুমন আর সাগরের সাথে কিছু কথা বলে নেন। তারপর রাহুলকে স্যার সেদিন কী হয়েছিল জিজ্ঞেস করেন। তারপর রাহুল স্যারকে সব কিছু খুলে বলে। রাহুল যখন সব কিছু বলছিল তখন রাহুলের চোখে জল ছিল। সব শুনে স্যার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, রাহুল, তোমার একটা কথা বলি শোনো। তুমি যখন ভার্সিটি আসার উদ্দেশ্য হাঁটা দাও তখন তোমার অনেক ভাঙা রাস্তা অতিক্রম করে ভার্সিটিতে আসতে হয়, কিন্তু তুমি কি সেই ভাঙা রাস্তা দেখে কখনো ভার্সিটি আসা থামিয়ে দিয়েছো কখনো? না স্যার। তাহলে তুমি যত বাধার সম্মুখীন হও না কেন, কখনো তুমি থেমে যাবে না বা হাল ছেড়ে দিবে না, কারণ তোমার নিজেকে প্রমাণ করতে হবে তুমি নির্দোষ। সবাইকে দেখিয়ে দিতে হবে আসল অপরাধীকে। আসলেই তো, যতই বাধা আসুক না কেন আমি আমার পড়ালেখা চালিয়ে যাব। নিজের জ্ঞানে নিজেকেই নির্দোষ প্রমাণ করতে হবে। তারপর স্যারকে বললাম, স্যার আমি চেষ্টা করব আপনার কথাগুলো মনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে। স্যারের সাথে কথা বলে রাহুলরা চলে আসে ভার্সিটি থেকে। রাহুল মেসেতে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়ে। বিকেলে ঘুম থেকে উঠে রাহুল বেরিয়ে পড়ে টিউশনি করানোর জন্য। রাহুল যাদের টিউশনি করায় তাদের মধ্যে একজন মেয়ে নাম জুই আর একজন ছেলে নাম অনিক। রাহুল এসে তাদের পড়ানো শুরু করে। পড়ানো শেষ করে রাহুল চলে যায় তার মেসেতে। মিতু প্রত্যেক দিন রাহুলকে নানাভাবে অপমান করত। রাহুল কোনো প্রতিবাদ করত না, কারণ রাহুলকে কিছু বললে মিতু আবার নতুন কিছু করার চেষ্টা করবে। এভাবেই রাহুলের দিনগুলো কাটছিল ভালোই, কিন্তু হয়তো রাহুলের কপালে ভালো বলতে কিছু নেই।
কয়েকদিন পর রাহুলের দিনগুলো পরিণত হয় মন্দতে রূপ নিল। একদিন রাহুল ভার্সিটির ক্লাস শেষ করে বের হয় ভার্সিটি থেকে। রাহুল কিছু দূর আসার পর খেয়াল করে তার পিছু নিয়েছে কয়েকটা ছেলে, যাদের দেখতে পুরো গুন্ডাদের মতো। রাহুল প্রথমে চিন্তা করে ওদের সাথে কথা বলবে, কিন্তু ওদের হাতে চাকু কোর দেখে রাহুল সোজা হাঁটা দিল। এক পর্যায়ে ছেলেগুলো রাহুলকে ডাক দিল, কিন্তু তাদের কোনো উত্তর না দিয়ে দৌড়ানো শুরু করে এবং কিছু সময় পর মেসেতে চলে আসে। রাহুল মেসেতে এসে সাগর আর সুমনকে আসতে বলে। সাগর আর সুমন আসলে সব কিছু খুলে বলে। সব শুনে সাগর আর সুমন বলে ওঠে, কে করতে পারে এমন? তুই তো কারোর সাথে কোনো ঝামেলা করিসনি, তাহলে তোকে কে মারতে চাবে? তুই জানিস না কে এমনটা করবে। আমি শিওর এর পিছনে মিতুর হাত আছে। রাহুল, চিন্তা করিস না, আমরা দেখছি। আমি আজকে আমাদের এলাকার বড় ভাইয়ের সাথে কথা বলবো। বড় ভাই একটা ব্যবস্থা করে নিবে, তুই চিন্তা করিস না। রাহুলের সাথে কথা বলে সাগর আর সুমন চলে যায়। রাহুল খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়ে নেয়। বিকেলে ঘুম থেকে উঠে অনেক আর জুইকে পড়াতে চলে যায়। পড়ানো শেষ করে রাহুল মেসেতে চলে আসে। ফ্রেশ হয়ে রাহুল পড়তে বসে। পড়াশুনো করে রাহুল ঘুমিয়ে পড়ে। এদিকে আমজাদ চৌধুরী বাসায় ফিরে রাহুল কোথায় জানতে চান, তখন মিতু আর মিতুর মামা সব কিছু খুলে বলেন। আমজাদ চৌধুরী কিছু না বলে চুপ করে রইলেন। পরের দিন সকালে রাহুল ঘুম থেকে উঠে নাস্তা করে পড়তে বসে। পড়া শেষ করে রাহুল রেডি হয়ে কল দিয়ে সুমন আর সাগরের সাথে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে এসে রাহুলরা ক্লাসে চলে আসে। ক্লাস শেষ করে রাহুল, সুমন আর সাগর তখন রাস্তা দিয়ে হাঁটছিল। তখনই পিছনে তাকিয়ে দেখতে পায় কয়েকটা ছেলে তাদের পেছন পেছন আসছে। রাহুল সুমন আর সাগরকে বলে পিছনে তাকাতে। রাহুলের কথায় সুমন আর সাগর পেছনে তাকিয়ে কয়েকটা ছেলেকে দেখতে পায়। তখন সাগর বলে ওঠে, এরাই ছিল কি কালকে? না, তবে সকালে আমি আমার মেসের সামনে দেখেছিলাম ওদের। তখন আমি এই বিষয়ে তেমন পাত্তা দিইনি, কিন্তু 5 মিনিট হলো এরা আমাদের ফলো করছে। সুমন আর সাগর রাহুলকে দাঁড়াতে বলে ছেলেগুলোর দিকে এগোচ্ছিল। তখনই একটা গাড়ি এসে রাহুলকে পেছন থেকে ধাক্কা দিল আর রাহুল গিয়ে একটা গাছের ওপর পড়ে। সুমন আর সাগর রাহুলের চিৎকার শুনে পেছনে তাকিয়ে দেখতে পায় রাহুল মাটিতে শুয়ে আছে আর রাহুলের শরীর দিয়ে রক্ত ঝরছে। সাগর আর সুমন রাহুলের কাছে গিয়ে রাহুলের মাথা সুমনের কোলে নিয়ে রাহুলকে ডাকতে শুরু করে, রাহুল, এই রাহুল, কথা বল। তখন সাগর উঠে ওই ছেলেগুলোর দিকে এগোয় আর ছেলেগুলো দৌড়ে সেখান থেকে চলে যায়। তারপর সাগর আর সুমন মিলে রাহুলকে নিয়ে হাসপাতালে চলে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া মাত্রই রাহুলকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সাগর আর সুমনের শরীরে রাহুলের রক্তে রঞ্জিত হয়ে গেছে। সুমন ফোন দিল জয়কে। জয় ফোন রিসিভ করে বলে, কি রে, কেমন আছিস তুই সুমন? সুমন কোনো কথা বলছে না আর এদিকে জয় কথা বলে যাচ্ছে, কিন্তু সুমন কিছু বলছে না। কিছুক্ষণ পর জয় কান্নার শব্দ শুনতে পায়। সুমন কান্না থামিয়ে বলে ওঠে, বন্ধু, তুই তাড়াতাড়ি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলে আয়। রাহুলের অবস্থা ভালো নাই রে। কি বলছিস কি তুই সুমন? কি হয়েছে রাহুলের? বন্ধু, তাড়াতাড়ি চলে আয় তুই। কথাটা বলে সুমন ফোন কেটে দিল। কিছুক্ষণ পর নার্স অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এসে বলে রাহুলের জন্য বি পজিটিভ রক্ত লাগবে 3 ব্যাগ। তাদের ব্লাড ব্যাংকে এ বি পজিটিভ রক্ত নেই। তখন সাগর বলে, আমার বন্ধু কিছু হয়নি তো নার্স? নার্স বলে, দেখুন এখন কিছু বলা যাচ্ছে না, তবে কি? নার্স বলে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব রক্ত ম্যানেজ করতে পারবেন ততই ভালো হবে রোগীর জন্য, না হলে খারাপ কিছু হয়ে যাবে। যা করা তাড়াতাড়ি করুন। কথাগুলো বলে নার্স চলে যায় সেখান থেকে। এদিকে জয় মমিকে কল দিয়ে সিলেট এয়ারপোর্টে আসতে বলে। জয় এয়ারপোর্টে এসে দেখে মমি এসে গেছে। তারপর জয় মমিকে নিয়ে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করে টিকিট কেটে বিমানে গিয়ে বসে। 40 মিনিট পর বিমান এসে ঢাকা বিমানবন্দরে অবতরণ করে জয় এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা গাড়ি নিয়ে হাসপাতালে চলে আসে। এদিকে সাগর আর সুমন অনেক কষ্ট করে ব্লাড নিয়ে এসে নার্সের কাছে দিয়ে অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছে। তখনই জয় আর মমি অপারেশন থিয়েটারের সামনে এসে দেখতে পায় সাগর আর সুমন বসে আছে মাথা নিচু করে, আর তাদের পুরো শার্ট রক্তে লাল হয়ে গেছে।
জয়, সুমন আর সাগরের সামনে গিয়ে বলে, কিরে, কি অবস্থা রাহুলের এখন? বন্ধু, জানি না রে, ভিতরে নিয়ে চলে গেছে। আমাদের সামনে আমাদের বন্ধুকে মেরে গেল, আমরা কিছু করতে পারলাম না, তাহলে আমরা কেমন বন্ধু? তোদের সামনে মেরেছে মানে? সুমন একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে চেয়ারে বসে পড়ে। তোর মনে আছে মনি, সেদিন বলেছিল রাহুল ট্রিটমেন্ট নেওয়ার জন্য হাসপাতালে গিয়েছিল? হ্যাঁ মনে আছে, কিন্তু রাহুলের সাথে এটার সম্পর্ক কি? আচ্ছা, সম্পর্ক শুনলে তাহলে আর আজকে এমন একটা পরিস্থিতি হয়েছে রাহুলের। কথাগুলো বলে সাগর চোখের জল ছেড়ে দিল। জয় আর মমিরও চোখ ভিজে ওঠে। তখন জয় বলে ওঠে, এত কিছু হয়ে গেল, তোরা আমাকে কিছুই বললি না? চল, এখন আমার বন্ধুর উপর হামলার প্রতিশোধ এখনই নিয়ে আসবো। এতদিন রাহুলের জন্য চুপ ছিলাম, কিন্তু আজকে সব শুনে নিজের পশুটা হুঙ্কার দিচ্ছে ভিতর থেকে। চলো। রাহুলের শুকনো শরীরে যাওয়ার আগেই প্রতিশোধ নিতে হবে। জয়, সাগর আর সুমন যখন যাবে তখন ওই মমি সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমাদের কাছে বন্ধু বড় না বন্ধুর উপর হামলার প্রতিশোধ নেওয়া বড়? মমি, তুই বুঝবি না, তুই চুপ করে এইখানে থাক, আমরা আসছি। জয়, পাগলামি করিস না, এখন তোদের রাহুলের পাশে থাকা প্রয়োজন। হ্যাঁ, রাহুলের সাথে ওরা এই কাজ ঠিক করেনি, কিন্তু সবার আগে রাহুলকে সুস্থ করে তুলতে হবে আমাদের। তারপর না হয় পরের কথা চিন্তা করা যাবে। আগে রাহুল ভালো করে সুস্থ হোক, তারপর না হয় তোরা যা ইচ্ছা করিস। মনি কিন্তু ঠিক বলেছে রে, এখন আমাদের রাহুলের পাশে থাকা প্রয়োজন। রাহুলকে সুস্থ করে তুললে রাহুলকে অন্যত্র পাঠিয়ে দিতে হবে। কেন? জানি না, তবে রাহুল বলেছিল কেউ তাকে কালকে মারার চেষ্টা করেছে। আজকে আমরা আসার সময় তার আমাদের পিছু নিয়েছিল, কিন্তু আমরা যখন ওদের কাছে যেতে শুরু করি তখনই রাহুল চিৎকার শুনে পিছু ফিরে তাকিয়ে দেখলাম রাহুল মাটিতে পড়ে আছে। ছেলেগুলোকে দেখে মনে হচ্ছে এরা আমাদের দেশের না বাইরে হবে। রাহুল সিলেট থাকে, এখন ভালো হবে না। রাহুল কিছুটা সুস্থ হলে ওকে অন্য কোথাও পাঠিয়ে দিতে হবে, এটা রাহুলের জন্যে ভালো হবে। আচ্ছা, বুঝলাম। রাহুল আমার সাথে আমাদের ওইখানে যাবে, আর তোরাও চলে আসবি কয়েকদিন পর। কেন? আমরা সবাই থাকলে একসাথে থাকবো এখন থেকে, আর না হলে আমাদের এখানে আসতে হবে। আচ্ছা, রাহুল সুস্থ হোক আগে। সবাই অপারেশন থিয়েটারের বাইরে বসে অপেক্ষা করছে ডাক্তার বের হওয়ার। কিছুক্ষণ পর ডাক্তার বের হন অপারেশন থিয়েটার থেকে। তখন জয়, সুমন, সাগর আর মমি রাহুলের সামনে যায়। জয় বলে ওঠে, ডাক্তার, আমার বন্ধু কেমন আছে এখন? দেখুন, ভাগ্য ভালো, তাই তো এই যাত্রায় আপনার বন্ধু বেঁচে। যদি গুলিটা বুকে আরও একটু নিচে লাগতো তাহলে কিন্তু আপনার বন্ধুকে বাঁচানো যেত না। এছাড়া ডান হাতটা ভেঙে গেছে আর মাথায়ও কিছু আঘাত পেয়েছে। সবাই ডাক্তারের কথা শুনে চমকে যায়। তখন সুমন বলে ওঠে, কি বলছেন কি ডাক্তার আপনি? রাহুলের অ্যাক্সিডেন্ট হলো, তাহলে গুলি আসবে কোথা থেকে? আমাদের সামনে রাহুলের অ্যাক্সিডেন্ট হলো, আমরা তো কোনো গুলির আওয়াজ শুনতে পাইনি ডাক্তার। দেখুন, আমরা যখন অপারেশন থিয়েটারে নিয়ে ওনার বডি যখন পরিষ্কার করি তখন আমরা গুলির চিহ্ন দেখতে পাই। আমিও কিছুটা চমকে যাই। আচ্ছা, এই ছেলে কে বলুন তো? শরীরে অনেক আঘাতের চিহ্ন, আবার পিঠে অনেক জায়গা জ্বালানো দেখে মনে হচ্ছে কেউ অ্যাসিড ঢেলে দিয়েছে। ছেলেটা এত অত্যাচার সহ্য করে বেঁচে আছে কি করে? ছেলেটার জীবনটা বেদময় ডাক্তার। ডাক্তার, আমি সেদিন ওর পিঠে ব্যান্ডেজ করে দিয়েছিলাম। আপনি ব্যান্ডেজ করে দিয়েছিলেন মানে? আসলে ডাক্তার, আমি... ভাগ্য ভালো ছেলেটার, তাই তো এত বড় অ্যাক্সিডেন্টের পরও বেঁচে যাচ্ছে। পিঠের অ্যাসিড আক্রান্ত কিছু জায়গায় ইনফেকশন হয়ে গেছে, যার জন্য পিঠের মাংস কেটে ফেলা হয়েছে। এনিওয়ে, এখন আসি আমি। রাহুল জ্ঞান ফিরবে কখন ডাক্তার? রাহুল সুস্থ হয়ে যাবে তো ডাক্তার? 24 ঘন্টার ভিতরে ফিরে আসবে, তবে ছেলেটার এখন রেস্টের প্রয়োজন। ছেলেটাকে দেখে মনে হচ্ছে অনেক দুর্বল। আসি আমি। ডাক্তারের কথা শুনে সবার প্রাণে যেন প্রাণ ফিরে এলো। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, রাহুলকে কেন কেউ মারতে চাইবে? তখন জয় বলে ওঠে, রাহুলকে কেন মারতে চাইছে? আর রাহুলকে মেরে কার কি লাভ? মিতুর লাভ তুই জানিস না। মিতু রাহুলের সহ্য করতে পারে না, এর জন্য মারতে চায়।
মিতুই যদি রাহুলকে মারতে চায় তাহলে গুলি কেন করবে? আর যদি রাহুলকে গুলি করে মারতে চাই তাহলে রাহুলের অ্যাক্সিডেন্ট কেনই বা করলো? আমি যতটুকু জানি রাহুল তো তেমন কোনো শত্রু নেই মিতু ছাড়া। তাহলে কে আছে যে আমাদের বন্ধুকে মারতে চায়? কে আছে যে আড়াল থেকে রাহুলের উপর হামলা করছে? এখন কি করবি জয়? রাহুলের যে প্রাণের ঝুঁকি দেখা যাচ্ছে। রাহুলকে আমার সাথে ঢাকা নিয়ে যাব এবং রাহুলের পাশাপাশি আমার থাকতে হবে। যে রাহুলের জন্য আমার আলোর পথ আসি, সে রাহুলের কিছু আমরা হতে দিব না। আলোর পথে মানে জয়? আসলে মামি, আমি সাগর আর সুমন নেশায় আসক্ত ছিলাম 3 বছর আগে। কলেজে গিয়ে মারামারি করতাম, মেয়েদের সাথে বাজেভাবে টিস করে কথা বলতাম। কলেজের কোনো মারামারি হলেই সেটাই আমরাই করতাম, সিগারেট খেতাম, আরও কত কিছু। একদিন অন্য কলেজে কয়েকটা ছেলেকে মেরেছিলাম, আমরা বলতে পারিস অনেক বাজেভাবে মেরেছি। এর কিছুদিন পর আমরা বাইকে করে বাসায় ফিরছিলাম, তখন ওই ছেলেগুলো আমাদের গতিরোধ করে। ছেলেটা কোনো কথা না বলেই আমাদের মারা শুরু করে। ওরা সংখ্যায় অনেক ছিল, যার জন্য আমরা পেরে উঠছিলাম না। তখন কোথা থেকে রাহুল এসে আমাদের বাঁচিয়ে নেয়, ছেলেগুলোকে মেরে সেইখান থেকে তাড়িয়ে দেয়। রাহুল তারপর আমাদের নিয়ে একটা ফার্মেসিতে গিয়ে চিকিৎসা করিয়ে দেয়। রাহুল তখন জানতে চায় কি হয়েছে, আমরা তখন সব কিছু খুলে বলি। রাহুল আমাদের কিছুক্ষণ কথা বলে চলে যায়। কলেজে এলে রাহুল আমাদের সাথে কথা বলতো, আমাদের মানা করতো যাতে নেশা না করি। রাহুল আমাদের নিয়ে ক্লাসে যেত, আমরা ক্লাস না করলে আমাদের বকা দিত। রাহুলের বকাগুলো কেন জানি ভালো লাগতো। একবার মনে হতো রাহুল আমাদের বড় ভাই, আর একবার মনে হতো রাহুল আমাদের বন্ধু। পুরো কলেজ কারো সাহস হতো না আমাদের কিছু বলার, কিন্তু রাহুল আমাদের বকাঝকা করতো, কলেজের সবার সামনে মারতো। একদিন রাহুলকে একটা জিনিস করি আমরা, ধর রাহুল, আমরা যদি তোকে মেরে ফেলি তখন তুই কি করবি জানিস তো? আমরা অনেক খারাপ, কলেজের কেউ আমাদের ভালো নজরে দেখে না, আর তুই সেই জায়গায় আমাদের মারিস, আবার শাসনও করিস। তখন রাহুল কি বলছিল জানিস মমি? কি বলেছিল? এই কলেজে কারোর সাথে তেমন কথা বলি না আমি, কিন্তু ওদের সাথে আমার অনেক কথা বলার ইচ্ছে হতো, কিন্তু সুযোগ পাইনি। তারপর ওই দিন তোদের সাথে কথা বলি। আর তুই কি বললি, যদি মেরে ফেলিস তাহলে কি করব? জানিস তো, বন্ধুহীন জীবন হলেও লবণ ছাড়া তরকারির মতো। বন্ধুত্ব নিয়ে মানুষের অনেক ধারণা বিশ্বাস রয়েছে, যেমনটা তোদের উপর আমার আছে। বন্ধুত্বের মাঝে সবচেয়ে বেশি রয়েছে আবেগ। সহজ কথায়, সহজ ভাষায় বন্ধুত্বের সংজ্ঞা দেওয়া সম্ভব নয়, কেননা বন্ধু হলো মানুষের এক হৃদয়ের অনুভূতিমূলক সম্পর্ক, যেমন তোদের সাথে আমার হয়েছে। বিশ্বস্ত বন্ধুত্ব হলো প্রাণ রক্ষাকারী ছায়ার মতন। যে এরকম বন্ধু পেয়ে যায় সে গুপ্তধন পেয়ে যায়। তারপরেও যদি মরতে চাস আমাকে, তাহলে মারতে পারিস তুই। সেদিন বুঝেছিলাম আমরা কত বড় গুপ্তধন পেয়েছি। পুরো কলেজে যখন আমাদের বিপক্ষে ছিল তখন রাহুল আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। আমরাও রাহুলের ডাকে সাই দিই। প্রথম আমাদের নেশা করার জন্য ইচ্ছে করলেও কয়েকদিন পর আমরা ভুলে যাই নেশা কী জিনিস। আমরা ধীরে সবার অপ্রিয় থেকে প্রিয় হয়ে উঠি। আমাদের সাথে যাদের ঝামেলা ছিল রাহুল তাদের সাথে বসে সমস্ত ঝামেলা শেষ করেছিল। তখন বল, এরকম খাঁটি হীরাকে কি করে হারিয়ে দিলি? কথাগুলো বলে জয়, সাগর আর সুমন চোখের জল ছেড়ে দিল। মমি আর জয়ের কথা শুনে চোখ ভিজে এলো। তখন মমি হালকা হেসে বলে ওঠে, তোরা তিনজনই অনেক লাকি রে, রাহুলের মতো একজন বন্ধু পেয়েছিস। সবার ভাগ্যে এমন বন্ধু কিন্তু জোটে না কখনো। এখন তোদের কাজ হলো এই খাঁটি হিরে করে রক্ষা করা। নিজের জীবন হলেও আমরা রক্ষা করে যাবো এই বন্ধুটাকে। এদিকে কেউ কাউকে গালি দিচ্ছে আর বলছে। একটা শকুন হাতে নিয়ে শকুনের গলায় ছুরি দিয়ে আঘাত করে শকুনের গলা থেকে বের হওয়া রক্ত খেয়ে কেউ হুঙ্কার দিয়ে বলে ওঠে, ওর লাশ আমার চাই। যদি তোকে ওরা মারতে না পারিস তাহলে আমি তোদের রক্ত দিয়ে শয়তানকে আমন্ত্রণ করব ওকে মারার জন্য। কোনো মূল্যে ওর মৃত্যু চাই। ও বেঁচে থাকলে আমি ধ্বংস হয়ে যাব, আমার এই সাম্রাজ্য শেষ হয়ে যাবে। লোকগুলো তাদের মালিকের এমন কাজ ও কথা শুনে ভয়ে কাঁপতে কাঁপতে শুরু করে। তখন তাদের মালিক হাসতে হাসতে বলে, ভয় পেয়ে গেলি তোরা? আমায় এভাবে সবাই ভয় খেতে হবে, না হলে শেষ করে দিব সব। হা 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 হা।
কথাগুলো বলে মালিক চলে যায় আর লোকগুলো বেরিয়ে পড়ে তাদের মালিকের নির্দেশে। এদিকে মিতু ভার্সিটির একজন ছাত্রের কাছ থেকে জানতে পারে রাহুলের অবস্থা ভালো না। মিতু এটা শুনে অনেক খুশি হয়ে বাড়ি চলে আসে এবং তার মাকে সব কিছু খুলে বলে। তখন তার মা বলেন, এই আপদটা এবার যদি মারা যায় তাহলে বাঁচি আমি। কাজটা বুঝতে হবে না কাদের দিয়ে করিয়েছি, এবার বোধহয় আর বাঁচবে না। শালার জানটা কই মাছের জান। সেদিন ফুটন্ত অ্যাসিড ঢেলে দিলাম পিঠে, কিছু বললো না। ওই দিন এত সব মার খেলো, কিচ্ছু হলো না। চাকু দিয়ে আঘাত করলাম, কিছুই হলো না। তবে এবার মনে হচ্ছে মারা যাবে এই রাহুলের বাচ্চা। এদিকে রাত 11টায় রাহুলের জ্ঞান ফিরে। তারপর ডাক্তার এসে রাহুলকে একটা ইঞ্জেকশন দিয়ে চলে যান। জয়, সাগর আর সুমনকে বাড়ি পাঠিয়ে দেয় ফ্রেশ হওয়ার জন্য, আর জয় আর মমি হাসপাতালে থেকে যায়। জয় রাতে তার মা বাবাকে কল দিয়ে সব কিছু জানিয়ে দেয়। তারপর জয়ের মা বাবা রাহুলকে সিলেটে নিয়ে আসার জন্য বলেন। পরের দিন সকালে রাহুলের জ্ঞান ফিরে। তারপর রাহুল সবার সাথে কথা বলে। তখন জয় রাহুলকে বলে, কালকে তোর সাথে কি হয়েছিল বলতো আমায় রাহুল? কালকে যখন ছেলেগুলোর দিকে সাগর আর সুমন যায় তখন একটা গাড়ি এসে আমায় ধাক্কা দিল। তারপর আর আমার কিচ্ছু মনে নেই। আচ্ছা, তুই গাড়ির নাম্বার বা এমন কিছু দেখেছিস যা তোর মনে আছে? না, কারণ গাড়িটা আমার পিছন থেকে আঘাত করেছে, যার জন্য আমি কিছুই দেখতে পাইনি। আচ্ছা, তুই রেস্ট নে। তোরা জানলি কি করে? সেটা আপনার না জানলেও চলবে, আপনি এখন রেস্ট নিন। রাহুল আর কোনো কথা বলল না। আজ 20 দিন পর রাহুল সুস্থ হয়েছে কিছুটা। আজকে হাসপাতাল থেকে রাহুলকে রিলিজ করে দেওয়া হবে। হাসপাতালে সব কিছু মিটিয়ে রাহুলকে নিয়ে যাওয়া হয় সুমনদের বাসায়। দুপুরে খাবার খেয়ে রাহুল সহ বাকি সবাই রাহুলের রুমে গিয়ে বসে। তখন জয় বলে ওঠে, সাগর, সুমন, বিকেলে বের হতে একবার আজকে। কোথায় যাবি তোরা? আর শালা, আমায় বলিস না যে যাওয়ার জন্য? তুই এখনও সুস্থ হসনি, তাই তোর বাসায় বাইরে যাওয়া বন্ধ। আরে কোথাও যাচ্ছি না আমরা তোকে রেখে। তোর মেসে যাব তোর সব কিছু নিয়ে আসার জন্য। কেন? তুই জয়ের সাথে সিলেট চলে যাবি, এটা ঢাকা শহর তোর জন্য সেফ না। তোরা পাগল হলি? আমি কোথাও যাচ্ছি না। রাহুল, পাগলামি করিস না। তুই যদি এখানে থাকিস তাহলে তুই চিরদিনের জন্য ঢাকা পড়ে যাবি, এই ঢাকা শহরে। তুই রেস্ট নে, আমরা আসি এখন, আরও কিছু কাজ আছে আমাদের। আমি কি করব তাহলে? তুই তো ডাক্তার, রোগীর দেখাশোনা কর, আমরা না আসা পর্যন্ত। আরে শালা, তুই? ভাই, ডাক্তারদের আমার বিশ্বাস নেই। 3টা পোশাকে আমি খুবই ভয় পাই। কেন, ডাক্তার আপনার বাড়া ধানে মই দিয়েছে? আর কোন 3টে পোশাকে ভয় পান? 1 ডাক্তার, 2 পুলিশ আর 3 উকিল। জীবনে বেশি দিন বাঁচতে হলে এই 3 পোশাকের মানুষ থেকে দূরে থাকতে হবে। আর আপনি তো ডাক্তার, সো কোনো প্রশ্নই আসে না। বন্ধু, তোরা এনাকে নিয়ে যা, আমি বরং ঘুমিয়ে পড়ি। মনে করেছিলাম চলে যাব, কিন্তু এই অপমান সহ্য করা যায় না। জয়, তোরা যা, আমি আছি এখানে। আপনাকে সাহায্য করতে কে বলেছে? জয়, নিয়ে যায় না কে? আমি না এর মাঝে, তোরা কথা বল, আমি গেলাম। কথাগুলো বলে জয়, সাগর, সুমন হাসতে হাসতে বেরিয়ে পড়ে বাসা থেকে। রাহুলও ঘুমিয়ে পড়ে। মমি রাহুলের রুম থেকে বের হয়ে সুমনের বোন ও মায়ের সাথে কথা বলে। গোধূলি লাগলে রাহুলের ঘুম ভেঙে যায়। রাহুলের ভালো লাগছিল না, তাই সে বিছানা ছেড়ে কোনো রকম ফ্রেশ হয়ে ছাদে চলে যায়। রাহুল ছাদে গিয়ে সূর্যাস্তের দিকে তাকিয়ে আছে। মমি রুমে এসে রাহুলকে পেল না। তখন ছাদের দরজা খোলা দেখতে পেয়ে মমি ছাদে চলে যায়। মমি রাহুলের পাশে গিয়ে বলে, মন খারাপ? আরে ডাক্তার ম্যাডাম যে। মন খারাপ? মন ভালো আর খারাপ? খারাপ থাকলে কি হবে, আর ভালো থাকলেই বা কি হবে? এত হেয়ালি করে কথা বলেন কেন আপনি? সোজা সাপটা কথা বলতে পারেন না? আমি আবার কোথায় হেয়ালি করে কথা বললাম? আসলে আপনাদের ডাক্তারদের মাইন্ড অন্যরকম। অন্যরকম মাইন্ড মানে? আচ্ছা, আপনি কি ঝগড়া করবেন আমার সাথে? আমার কি খেয়ে দেয়ে কাজ নেই? তাই তো দেখছি। ধুর। মমি চলে যায় ছাদ থেকে। রাহুল আবার দৃষ্টিপাত করে সূর্যাস্তের দিকে। কিছু সময় পর রাহুল নিচে চলে আসে। জয়, সাগর আর সুমনও চলে আসে বাসায়। বাসায় এসে সবাই মজা করছে। তখন ওই টিভিতে সবাই শুনতে পায়, দীর্ঘ 2 বছর পর আবার বাংলাদেশে আগমন ঘটেছে সিরিয়াল কিলার হোয়াইট ডেভিলের।
মানুষকে মেরে পুরো মুখ থেতলে দিয়ে সাদা ডেভিলের মাস্ক পরিয়ে দেওয়া যার কাজ ছিল। আজকে সিলেটের বটতলার মাঠে একজন মেয়ে ও একজন ছেলের লাশ পাওয়া যায়, যাকে 2 বছর আগের মতোই হত্যা করা হয়েছে। হোয়াইট ডেভিল তার আগমন বার্তাও দিয়েছে। সে বলেছে সে ফিরেছে খুব ভয়ঙ্কর রূপে। এবার থেকে লাশের ছড়াছড়ি হবে, আর তার সাথে করা সকল অবিচারের বদলা সে এবার নিবে খুব ভয়ঙ্কর রূপে। এখন প্রশ্ন হচ্ছে, 2 বছর আগে আইনমন্ত্রী নিজেই বলেছিলেন হোয়াইট ডেভিল মারা গেছে এবং সেই ভিডিও আমাদের দেখিয়েছিলেন। তাহলে মারা যাওয়া ব্যক্তি বা কে? না, সরকার তখন নিজের ব্যর্থতা ঢাকার জন্য সেদিন মিথ্যে বলেছিল। যদি হোয়াইট ডেভিল মারা যায়নি, তাহলে হোয়াইট ডেভিল এই 2 বছর কোথায় ছিল? এসব প্রশ্নের উত্তর জানতে এবং হোয়াইট ডেভিল সম্পর্কিত সকল আপডেট পেতে আমাদের সাথে থাকুন। সবাই নিউজটা দেখে একজন আরেকজনের দিকে তাকায়। তখন সুমন বলে, কি যে শুরু হলো বুঝতে পারছি না। যে মানুষটা মারা গেছে শুনলাম 2 বছর আগে, সে নাকি এখন জীবিত হয়ে ফিরে আসছে। এতদিন সবাই শান্তিই ছিল, কিন্তু এবার বোধ হয় সেটা হবে না। এই নরপশুটাকে মেরে ফেলার জন্য কি কেউ কখনো আসবে না? হোয়াইট ডেভিলের উপর অনেক রাগ। অনেক রাগ। কারণ 4 বছর আগে হোয়াইট ডেভিল আমার বেস্ট ফ্রেন্ড তুলি আর ভাইকে হত্যা করেছিল। যদিও তুলির ভাই তুলির আপন ভাই ছিল না, তবুও তুলির ভাই তুলিকে অনেক ভালোবাসত। তুলির ইচ্ছে ছিল ফটো সেশনের। তুলি একদিন একটা জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছিল। তখনই সে দেখতে পায় হোয়াইট ডেভিল কাউকে মারছে। তুলি কয়েকটা ছবি তুলে নেয়, আর তখনই হোয়াইট ডেভিল তুলিকে দেখে নেয়। তুলি সেখান থেকে ফিরে তার ভাইয়ের সাথে দেখা করে সব বলে দেয়। ভাই বোন মিলে যখন পুলিশের কাছে যাচ্ছিল, তখনই গাড়িটা আচমকা হাওয়াতে উঠে যায়, আর আমি আমার বান্ধবীকে হারিয়ে ফেলি। আমরা জানতাম না এটা হোয়াইট ডেভিল করেছিল। এর কয়েকদিন পর হোয়াইট ডেভিল লাইভে এসে সব কিছু বলে। তারপর থেকে আমার হোয়াইট ডেভিলের উপর অনেক রাগ। সত্যি খুবই দুঃখজনক। আচ্ছা, আপনি যদি হোয়াইট ডেভিলকে সামনে পান তখন কি করবেন? সামনে পেলেই দেখতে পাবেন। শুনি না, ওর প্রতি আপনার রাগ কেমন? হোয়াইট ডেভিলকে সামনে পেলে ওর চোখ দুটো খুলে নেব, তারপর হাতগুলো কেটে কেটে মাংসের দোকানের মতো ঝুলিয়ে রাখবো। তারপর থামুন থামুন, আপনি তো দেখছি কসাইয়ের থেকে বড়। সত্যি, মানুষ এতদিন বলতো ডাক্তাররা কসাই হয়, আজকে তার প্রমাণ হাতে নাতে পেয়ে গেলাম। জয়, সাগর, সুমন, তোরা সাবধান, এরকম ডাক্তারের থেকে সাবধান। রাহুলের কথা শুনে সবাই হাসতে শুরু করে, আর মমি রেগে সেখান থেকে চলে যায়। রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার রুমে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাহুলরা সবাই ঘুম থেকে উঠে নাস্তা করে বেরিয়ে পড়ে সিলেটের উদ্দেশ্যে। রাহুলরা দুপুর 1টায় চলে আসে জয়দের বাসায়। বাসায় এসে রাহুল জয়ের মা আর বাবার সাথে কথা বলে জয়ের দেখিয়ে দেওয়া রুমের দিকে গিয়ে অনেকটা কষ্ট করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে। সুমন আর সাগর সাথে কথা বলে ঘুমিয়ে যায়। এইদিকে আজকে নিউজেও বলেছে হোয়াইট ডেভিল 4 জনকে আগের মতো হত্যা করেছে। তবে এবার যাদের হত্যা করেছে তারা আইন শৃঙ্খলা বাহিনী বড় পর্যায়ের অফিসার। হোয়াইট বলছে তার ভাইকে যে হত্যা করেছে, যতদিন পর্যন্ত তাকে বের করতে পারবে না ততদিন খুনের পরিমাণ বাড়তে থাকবে। হোয়াইট ডেভিলের কাছে এবার সরকার বেশ নড়ে চড়ে বসে। হোয়াইট ডেভিলকে খুঁজে যখন সবাই ব্যর্থ, প্রধানমন্ত্রী NSI এর চিফ ও সেনা প্রধান ডেকে সব কিছু জানতে চান এবং হোয়াইট ডেভিলকে শেষ করার জন্য যা যা প্রয়োজন পড়বে সব সরকার বহন করবে। কথা বলে প্রধানমন্ত্রী দুজনের দিকে তাকান। সেনা প্রধান আগেই নিজের ব্যর্থতা স্বীকার করে নিলেন। তখন NSI চিফ বলেন, Ma, this mission start a long time ago. You know who is handling it? তখন প্রধানমন্ত্রী NSI চিফের দিকে তাকিয়ে বলেন, কে হ্যান্ডেল করছে? আমাদের ডিপার্টমেন্টের পরিচিত মুখ, আমাদের বিশ্বস্ত লোক রাজ দ্য মনস্টার এবং তার পুরো টিম। প্রধানমন্ত্রী বলেন, কোথায় আছে রাজ এখন? রাজ কি কাজ করছে? এতদিনে কি কোনো ক্লু পাওনি? এভাবে চললে তো সব শেষ হয়ে যাবে। ম্যাম, রাজ কোথায় আছে কেউ জানে না, আর আপনি তো জানেন রাজ কতটা চতুর একজন অফিসার। সে কোন জায়গায় আছে কেউ বলতে পারবে না।
যতদিন পর্যন্ত রাজ নিজের ইচ্ছেতে কারো সাথে যোগাযোগ করছে ততক্ষণ পর্যন্ত কেউ রাজের নাগাল পাবে না। তবে এটা সত্যি, হোয়াইট ডেভিলের ভাইও জনির ভাইকে রাজ মেরেছে। রাজ এটাও বলেছে হোয়াইট ডেভিলের সাথে সরকারের উচ্চ পর্যায়ের লোক জড়িত আছে এবং তাদেরও শেষ করবে, কিন্তু কারো লাশ কেউ খুঁজেও পাবে না। এনএসআই চিফের কথা শুনে প্রধানমন্ত্রী আর সেনাপতি নড়ে চড়ে বসেন। তখন প্রধানমন্ত্রী বলেন, সরকারের উচ্চ পর্যায়ে কারা আছে? ম্যাম, সেটা বলতে পারবো না। রাজ এক এক করে সবাইকে শেষ করবে। রাজকে দেখেছে লোক খুবই কম আছে। রাজকে স্পেশাল করে ট্রেন্ড করা হয়েছে। বিকেলে রাহুলের ঘুম ভেঙে যায় কারো ডাকাডাকিতে। রাহুল ঘুম থেকে উঠে দেখতে পায় মমি রাহুলকে ডাকছে। তখন রাহুল বলে ওঠে, কি হলো, ডাকছিলেন কেন? বিকেল হয়ে গেছে, আর কত ঘুমাবেন আপনি? তো কি করব? ফ্রেশ হয়ে আসুন নিচে, পরে কি করবেন সেটা বলে দেব আমি। রাহুল ফ্রেশ হয়ে নিচে এসে দেখতে পায় বাসায় কেউ নেই। তখন রাহুল বলে, কি ব্যাপার বলুন তো, বাসার সবাই কোথায়? সবাই বাইরে গিয়েছে। আপনি যাননি কেন? আমার কিছু কাজ আছে আর কয়েকটা বই কিনতে হবে, তাই যাইনি। আচ্ছা, তাহলে আমি রুমে যাই। ভয় পাবেন না, আমি কিন্তু মিতু না। ভয় পাবো কেন আপনাকে? আমি ঘুম পাচ্ছিল তাই রুমে যাচ্ছি। হয়েছে, আর বলতে হবে না, চলুন এখন। কোথায়? বাইরে যাব বই কিনতে, আর আপনি সিলেট শহরটাও ঘুরে দেখবেন, ভালোই লাগবে আপনার। অনেক ইচ্ছে ছিল সিলেটের শহরটা ঘুরে দেখার, কিন্তু এই মেয়ের সাথে যাব কিনা সেটা নিয়েই চিন্তা করছি। যদি মেয়েটা মিতুর মতন কিছু করে তখন কি হবে? বাসায়ও তো কেউ নেই। কি হলো, আপনি কি ভয় পাচ্ছেন? ভয় পাওয়াটা কি স্বাভাবিক নয়? জীবনে চলার পথে যে একবার হোঁচট খেয়ে যায় তখন সে সামনে পাগুলো আগানোর আগে কয়েকবার চিন্তা করবেই। আচ্ছা, কিছু হয়ে গেলেই বা কি, আমি আপনাকে বিয়ে করে নেব। না, যাব না আমি। আপনিও দেখছি মিতুর থেকেও ভয়ঙ্কর। সত্যি মেয়েদের বিশ্বাস করতেই নেই, মেয়েদের চেয়ে আর ভয়ঙ্কর কিচ্ছু নেই। রাহুল যখন পিছনে হাঁটা দিল তখন মমি রাহুলের বাম হাত চেপে ধরে বলে, বলছি না আমার সাথে যাবে তুমি, এত কথা বলছো কেন? চলো আমার সাথে। আরে আমার বাম হাতটা ছাড়ুন আপনি, এমনিতেই ডান হাতটা গেছে, নিজের হাতে খেতেও পাচ্ছি না, আন্টিরা খাইয়ে দিচ্ছে আমাকে। এখন যদি আমার বাম হাতটা আপনি ভেঙে ফেলেন তাহলে আমার সব কিছু করা বন্ধ হয়ে যাবে, সাথে ওটাও। প্লিজ ছেড়ে দিন আমায়। তাহলে যাবে আমার সাথে? যাব। মনে মনে বললাম, কি রাক্ষসী মেয়ে রে বাবা, আর একটু হলেই তো ভেঙে ফেলতো আমার হাতটা। ডাইনি বেডি। এই একটু আগে কি বললে তুমি? শুনে ফেললো নাকি আবার? এর তো দেখি কান অনেক লম্বা, অবশ্য হবেই বা না কেন, ডাইনি বলে কথা, থুক্কু, ডাক্তার বলে কথা। কি হলো, বলবে কি না? কিচ্ছু না। আপনি কি যাবেন না দাঁড়িয়ে থাকবেন? বাবা, এত সময় যাবে না বললে আর এখন অস্থির হয়ে যাচ্ছ, চলো। চলুন। বাড়ির বাইরে এসে ঘটল আরেক বিপত্তি। রাহুল বলে, কোথায় যাচ্ছেন আপনি? ওইদিকে? বাইরে যাচ্ছি। হেঁটে যাবেন নাকি? হেঁটে কেন যাব, রিকশায় যাব। গাড়ি থাকতে রিক্সা কেন? এই, আপনার কথার ধরন কিন্তু আমার মোটেও ভালো ঠেকছে না। মমি এসে কোনো কথা না বলে রাহুলকে ধরে নিয়ে একটা রিক্সা ডেকে রাহুলকে জোর করে রিক্সায় তুলে চলা শুরু করে। কিছুক্ষণ পর রিক্সা গিয়ে থামে একটা পার্কে। রিক্সা থেকে নেমে দুজনেই হাঁটছিল। তখন রাহুল বলে, বুঝতে পেরেছি এবার আপনি কেন আমায় ধরে নিয়ে আসছেন। কি বুঝলে? মনে মনে বললাম, সত্যি সত্যি বুঝে ফেললো কি না। এই যে আপনি আপনার প্রেমিকের সাথে দেখা করতে আসছেন আর আমায় দারোয়ান হিসাবে নিয়ে আসছেন, কি ঠিক বললাম তো? নিজের ইচ্ছে করছে চুল ছিঁড়ে ফেলতে। হ্যাঁ, আমার কপাল। আপনার কপাল তো হবেই, ডাক্তারের কপাল বলে কথা। চুপ, একদম চুপ। তারপর মমি রাহুলের বাম হাত চেপে ধরে পার্কে কিছুক্ষণ হেঁটে তারপর মমির প্রয়োজনীয় কিছু বই কিনে বাসায় ফিরে আসে। রাহুল চলে যায় রাহুলের রুমে আর মমি চলে যায় মমির রুমে। সন্ধ্যাবেলা রাহুল ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল আর মমি রান্নাঘরে রান্না করে তার রুমে চলে গেল। তখনই মমির ফোনে ফোন আসে আর ফোন বেজে যাচ্ছে। রাহুল কয়েকবার মমিকে ডাক দিল কিন্তু মমির কোনো সাড়া শব্দ নেই। এটা দেখে রাহুল ফোন রিসিভ করে।
রাহুল ফোন রিসিভ করে এমন কিছু শুনতে পায় তাতে রাহুল পুরো শকড হয়ে যায়। রাহুল শুধু বলে, উনি ওনার ফোন চার্জে রেখে চলে গেছেন। ওপাশ থেকে ফোন কেটে দিল রাহুল। ফোন রেখে দিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর মমি এসে সোফায় বসে। তখন রাহুল বলে তার ফোন এসেছিল। মমি ফোন হাতে নিয়ে চলে যায় সেখান থেকে। কিছু সময় পর মমি এসে রাহুলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, তুমি কি ফোন রিসিভ করেছিলে? কই না তো। দুজনেই কিছু সময় পর চুপ থেকে টিভি দেখছিল। তখনই বাসার বেল বেজে ওঠে। মমি গিয়ে দরজা খুলে দিয়ে দেখতে পায় জয়রা চলে এসেছে। তারপর সবাই ফ্রেশ হয়ে এসে কিছু সময় আড্ডা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। এভাবে কেটে যায় 10 দিন। রাতের খাবার খেয়ে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে রাহুল রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে তার ল্যাপটপ বের করে তার লাগানো মিনি ক্যামেরাগুলো অ্যাক্টিভ করে নেয়। রাহুল বসে আছে ল্যাপটপের সামনে আর রুবিক্স কিউব মেলাচ্ছে আর ল্যাপটপের দিকে তাকাচ্ছে। রাহুল একসময় দেখতে পায় কয়েকটা গাড়ি বাসার সামনে এসে থামে। তখন রাহুল হাসতে থাকে। রাহুল মোবাইল হাতে নিয়ে কয়েকটা বাটন চাপে সাথে সাথে ওই গাড়িগুলোর ওপর গুলি চলা শুরু করে। গাড়িগুলো সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। রাহুল সব কিছু রেখে ঘুমিয়ে পড়ে। আর এইদিকে লোকগুলো তার বসকে কল দিয়ে সব কিছু বলে। তখন তাদের মালিক বলে ওঠে, সামান্য একটা মেয়েকে তুলে আনতে পারিস না তোরা? তোদের ওপর গুলি করেছে আর তোরা দেখিসনি কে গুলি করেছে? আজ পর্যন্ত আমার কাজে বাধা কেউ দিতে পারেনি, আর সেই জায়গায় আজকে এমন একটা ঘটনা ঘটল। জনের লোকের উপর গুলি করা হয়েছে আর সেই জায়গায় জনির লোকেরা ভয়ে পালিয়ে এসেছে। এটা যদি সাধারণ মানুষ জানতে পারে তাহলে কি হবে ভাবতে পারছিস তোরা? জনি যখন কথা বলছিল তখন ওই জনির ফোন বেজে ওঠে। জনি ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে ওঠে, জনি, কান্না করছিস বুঝি? তোর জন্য খুব কষ্ট হচ্ছে রে আমার। তোর মেজু ভাই ডনকে মেরেছি, এবার ছোট ভাই মারুফের পালা, তারপর তোকে মারবো আর সাথে ওই সিরিয়াল কিলারটাকেও। আর শোন, ওই মেয়েটাকে তুই কিছুই করতে পারবি না, কারণ আমাদের লোক থাকবে আজ থেকে ওর ছায়া হয়ে। কে তুই? তুই জানলি কি করে সব? আমারে ভুলে গেলি এত তাড়াতাড়ি তুই? 2019 সালে 30শে মার্চ তুলি এবং তার ভাইকে মেরেছিলি, মনে আছে? অনেক মেয়ে ছেলেকে মেরেছি, কিন্তু তুই কাদের কথা বলছিস? যাদেরকে তুই আর হোয়াট ডেভিল মিলে বোম ব্রাশ করিয়ে মেরেছিলি, এবার মনে পড়েছে তোর? তোরা বেঁচে আছিস এখনো? তোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি ফিরে এসেছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। তোর ভাইকে খুঁজে বের করার আগে পর্যন্ত এই মেয়ে আমার নজরে থাকবে। তুই যখন জেনে গেছিস তাহলে এবার দেখবি এই বাংলাদেশে কত রক্তের বন্যা বয়ে যায়। অপেক্ষা কর তুই। তুই আমার ভাইকে খুঁজতে থাক আর ওই মেয়েকে গার্ড দিয়ে রাখ, আর আমি আমার সিরিয়াল কিলার দিয়ে একজন একজন করে সবাইকে শেষ করে দেবো। দেখি তুই কি করতে পারিস। লেটস স্টার্ট দ্য ব্লাড গেম। আরে আমি কি তোর মতো কাপুরুষ? আই এম এ আরিয়ার, মাই জব ইজ টু ফ্রেন্ড অ্যান্ড কিল পার্সেস লাইক ইউ, সি ইউ সোন। রাজ কথাটা বলে ফোন রেখে দেয়। এইদিকে জনি আর তার হাতে থাকা ফোন মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করছে আর বলছে, কি করে সম্ভব এটা? আমাদের চোখের সামনেই তো দুই ভাই বোন মিলে পুড়ে ছাই হয়ে গেছিল, তাহলে ও বেঁচে ফিরলো কি করে? মারুফ কোথায় আছে? আমার জানতে হবে, না হলে ডনের মতো মারুফকেও ফেল। না, এটা হতে দেব না। তার আগেই ওই মেয়েকে মেরে ফেলতে হবে, তাহলে এই রাজ কখনো মারতে পারবে না বা মারুফের খোঁজও পাবে না। জনি কল দিয়ে কাউকে মমির ছবি দিয়ে বলে, এই মেয়েকে দুনিয়া থেকে উপরে পাঠিয়ে দিতে হবে। তোদের যত টাকা লাগবে আমি দেবো, তবু এই মেয়েকে আমি মৃত দেখতে চাই। ওপাশ থেকে বলল, কাজ হয়ে যাবে, কালকে আর টাকা রেডি রাখতে বলে। এইদিকে জনি ফোন রেখে হাসতে শুরু করে। পরের দিন সকালে সবাই নাস্তা করছিল, তখন মমি বলে ওঠে, জয়, আজকে আমার সাথে একবার যেতে পারবি তুই? কোথায় যাবি তুই?
শপিং করব তাই। আমার কাজ আছে, আমি চলে যাব একটু পরে, আর রাতে ফিরবো। তখন জয়ের মা মমিকে উদ্দেশ্য করে বলেন রাহুলকে নিয়ে যেতে, আর বাইরে ঘুরলে রাহুলের মনটাও ভালো থাকবে। রাহুলও আন্টির সাথে হ্যাঁ বলে দিল। খাওয়া দাওয়া শেষ করে রাহুল টিভির সামনে গিয়ে বসে। তখনই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন নিয়ে বাইরে চলে যায়। তারপর ফোন রিসিভ করে রাহুল বলে ওঠে, হ্যাঁ স্যার বলুন। ওপাশ থেকে কি বলছে সেটা শোনা যাচ্ছে না। তখন রাহুল বলে ওঠে, আচ্ছা স্যার আমি দেখছি। রাহুল ফোন রেখে ঘুরতেই পেছনে জয়কে দেখে ঘাবড়ে যায়। তখন রাহুল বলে, জয় তুই এখানে? কার সাথে কথা বলছিলি? কই কেউ না তো। বল তুই কি জন্য এসেছিস? মমির সাথে শপিংয়ে যাস না বন্ধু, জীবন বরবাদ হয়ে যাবে তোর। কেন? আসলে মমি। রাহুল আর কিছু বলতে পারল না। তার আগে মমি জয়ের কান ধরে জয়ের কানে কানে বলে ওঠে, ওই বজ্জাত, কি বলছিস কি তুই? রাহুল কত বড় একটা মহৎ কাজ করতে চাচ্ছিল আর তুই মানা করছিস? আমি ফুফু আর ফুফাকে কি বলবো? তোর কাজ কি আজকে? কি বলবি তুই? আজকে যে তুই নিশাতের সাথে দেখা করতে যাচ্ছিস সেটা বলবো কি? বোন, তোরা পায়ে পড়ি, তুই এমনটা করিস না, তাহলে আমার সব কিছু শেষ হয়ে যাবে। তাহলে রাহুলকে বল আমার সাথে যাওয়ার জন্য। হ্যাঁ বলছি, রাহুল তুই বরং মমির সাথে যা। কিন্তু তুই না মানা করলি মাত্র। বন্ধু তুই যা, বেঁচে থাকলে দেখা হবে। কথাটা বলে জয় চলে যায় সেখান থেকে। তখন মমি রাহুলের সামনে এসে বলে, যাও রুমে গিয়ে রেডি হয়ে নাও, একটু পরেই বের হব আমরা। এত সকালে? আমার কাজ আছে তাই সকাল সকাল বের হব। আচ্ছা। রাহুল কথা না বাড়িয়ে তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, আর মমি তার রুমে গিয়ে রেডি হয়ে নেয়। মমি যখন রুম থেকে বের হতে যাবে তখন মমির ফোন বেজে ওঠে। মমি ফোন রিসিভ করে কথা বলে। কিছুক্ষণ পর মমির ফোনে একটা ভিডিও আসে। সেটা দেখে মমি বিছানায় বসে পড়ে। মমির মাথা যেন ঘুরতে লাগলো। মমির চোখ দিয়ে জল পড়ছে। মমির চোখের জল মুছে বলে ওঠে, তুলি বোন, আমার তোর হত্যাকারীকে পেয়ে গেছি, তুই চিন্তা করিস না, এবার তোর হত্যার বিচার হবে এবং আমি করব। মমি কথাটা বলে চোখের জল মুছে নিয়ে নিজেকে স্বাভাবিক করে বেরিয়ে পড়ে রাহুলকে নিয়ে। মমি তার কিছু কাজ শেষ করে একটা নাম্বারে কল দিয়ে বলে শপিং মলে আসার জন্য। মমি শপিং মল ঘুরে ঘুরে কাপড় দেখছিল, আর রাহুলও মমির পিছন পিছন হাঁটছে। রাহুল কিছুটা ক্লান্ত হয়ে যায় এবং একটা জায়গায় বসে পড়ে। তখন রাহুল দেখতে পায় কয়েকজন লোক মমিকে ফলো করছে, আর তাদের হাতে কোমরে বিভিন্ন অস্ত্র। লোকগুলো যখন মমিকে মারতে যাবে তখন রাহুল সেখানে গিয়ে লোকগুলোকে মারছে, সাথে রাহুলও মার খাচ্ছে। মমিও কয়েকজনকে মারছে। রাহুল একসময় তার পেছন থেকে 2mm কলিবরি বের করে এক এক করে সবাইকে মেরে ফেলে। রাহুল বসেছিল, তখনই রাহুল শুনতে পায় কয়েকশো বুটের শব্দ। রাহুল তো সামনে তাকিয়ে অবাক হয়, কারণ তার সামনে পুলিশ ও সিআইডি ও সোয়েটের অফিসার দাঁড়িয়ে আছে এবং তার দিকে বন্দুক তাক করে আছে। তখনই মমি ভিড় ঠেলে সামনে এসে আর রাহুলের দিকে পিস্তল তাক করে বলে ওঠে, আপনাকে গ্রেফতার করা হলো মিস্টার সিরিয়াল কিলার হোয়াইট ডেভিল। এতদিন অনেক মানুষকে হত্যা করেছেন এবং আমার বন্ধু তুলি ও তার ভাইকে হত্যা করেছেন। মিস্টার রাহুল, জানেন তো একটা কথা, অপরাধী যতই চালাক হোক না কেন সে কখনো আইনের থেকে বড় হতে পারে না। মমি কি বলছো কি? তোমার মাথা ঠিক আছে কি? তোমার হাতে পিস্তল কেন? হ্যাঁ, আমি ঠিক বলছি। আর পরিচয় জানতে চান আপনি? বলতে হবে না, আমি জানি তুমি কে। গোয়েন্দা অফিসার মমি চৌধুরী। এছাড়া আরেকটা পরিচয়, সেটা হলো ফরেন্সিক ডিপার্টমেন্টে কাজ করো। তুই জানলি কি করে? তার মানে তুই আমার সম্পর্কে খোঁজ নিয়েছিস? আমি এটা জানি। তুমি তুলির ভাইকে পছন্দ করতে, আর যার জন্য তুমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছো। নিজের বোনতুল্য বান্ধবী আর প্রিয় মানুষের হত্যার বিচার করতে দীর্ঘদিন ধরে ছদ্মবেশে ছিল তুমি। আর আমি এটা জানি যে মাফিয়া সম্রাট জনির ভাই তোমার কাছে বন্দী আছে। এবার তুইও বন্দী হবি। আমাকে ধরা এত সহজ না। আমি আমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ না করা পর্যন্ত কেউ ধরতে পারবে না। কথাটা বলে রাহুল 6 তলা থেকে লাফ দিয়ে সেখান থেকে একটা রশি বেয়ে নিচে নামতে থাকে, আর উপর থেকে মমি সহ বাকিরা গুলি করতে থাকে। রাহুল নিচে নামতে নামতেই পুলিশ রাহুলকে চারপাশ থেকে ধরে ফেলে। মমি নিচে এসে বলে, রাহুল,
পালানোর চেষ্টা করবে না, তাহলে খারাপ কিছু হয়ে যাবে। কিছু হবে না। কথাটা বলে রাহুল তার পিস্তল বের করে 2টা গুলি করে এবং 2জন পুলিশ সেখানেই মারা যায়। তখন ওই মমি সহ বাকিরা গুলি করতে থাকে। এক পর্যায়ে রাহুলের বুকে 2টা গুলি, ওর কোমরে ওপর ডান পাশে গুলি লাগে। রাহুল সেখানেই বসে পড়ে। তখন রাহুল মমির দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মমি সহ বাকি সবাই রাহুলের পাশে গিয়ে রাহুলের পালস চেক করে দেখতে পায় রাহুল মারা গেছে। তারপর মমি তার সিনিয়র অফিসারকে সব জানিয়ে দিল। রাহুলের লাশ তুলে নেওয়া হয় অ্যাম্বুলেন্সে, নিয়ে যাওয়া হয় জয়দের বাড়িতে। তখন সবাই জানতে চায় লাশটা কার। তখন মমি সবাইকে সব কিছু বলে। তারপর অ্যাম্বুলেন্স করে লাশ নিয়ে যাওয়া হয় ঢাকায় রাহুলের মামার বাসায়। মামাকে সব কিছু খুলে বলা হয় রাহুলের কাজ কি, রাহুল কি করতো। তখন মিতু আর তার মা রাহুলের নামে আরও বাজে বাজে কথা বলে। পরের দিন সকালে রাহুলের মৃত শরীরটাকে নিয়ে যাওয়া হয় দাফন করার উদ্দেশ্যে। দাফন শেষ করে সবাই চলে যায়। মমি রুমে এসে রাহুলের কাছ থেকে নেওয়া রাহুলের মানিব্যাগ নিয়ে বসে। তখন মানিব্যাগ চেক করতে গিয়ে মমির সামনে একটা ছবি আসে। মমি তখন তার ফোনের গ্যালারির ছবির সাথে রাহুলের মানিব্যাগ থেকে পাওয়া ছবিটার সাথে মিলিয়ে দেখতে পায় ছবিটা তুলির ভাইয়ের। মমি তখন কান্নায় ভেঙে পড়ে। মমি চিৎকার দিয়ে কান্না করছে, কিন্তু সেই কান্না শোনার কেউ নেই। রাহুল যে পরপার যাত্রায় চলে যায়। এইদিকে জনি আর সিরিয়াল কিলার হোয়াইট ডেভিল তাদের রুমে বসে হাসছে আর ড্রিঙ্কস করছে। তখন জনি বলে ওঠে, এবার ওই মেয়েকে মেরে ফেলতে আমার কোনো সমস্যা নেই। এখন আমার ভাইকেও আমি খুঁজে বের করতে পারবো। সত্যি হোয়াইট ডেভিল, তোমার বুদ্ধির তারিফ করতে হবে। তুমি বুঝলে কি করে যে ওই রাহুলই রাজ? এক ঢিলে 2 পাখির শিকার। আহা। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে গল্পের নায়ক মারা গেল, কিন্তু জনি আর হোয়াইট ডেভিলের কিছু হলো না? মমির মিল হবে না? আর হলেও কার সাথে মিল হবে? গল্পের সাথেই থাকুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। 1 মাস পর মমি একটা রুমে বসে আছে আর তাকিয়ে আছে তার ফোনের চলমান একটা ভিডিওর দিকে। ভিডিও দেখছে আর চোখ দিয়ে জল পড়ছে। মমি তখন মারুফকে ইচ্ছে মতো মারতে থাকে। মারা শেষ করে মমি রুম থেকে বের হয়ে আসে আর কল দিল জনিকে। মমি এতদিন আত্মগোপনে ছিল, কিন্তু তার পরিবারের সবাইকে জনি এবং হোয়াইট ডেভিল তাদের কাছে নিয়ে নেয়। সবার উপরে অনেক অত্যাচার করেছে এবং সবার অবস্থা অনেক খারাপ করে দিয়েছে। মমি এসব দেখে নিজেকে আর লুকিয়ে রাখতে পারবে না ভেবে নিল। জনি ফোন হাতে নিয়ে হাসতে হাসতে ফোন রিসিভ করে বলে ওঠে, হ্যাঁ মিস অফিসার বললেন। আমি নিয়ে আসছি তোর ভাই মারুফকে। তবুও আমার পরিবারের কারো গায়ে হাত তুলবি না তুই। আর যদিও তুই হাত তুলিস, তাহলে তোর ভাইকে কিন্তু শেষ করে দেব। মিস অফিসার, আমায় ভয় দেখিয়ে লাভ নেই। তার চেয়ে নিজের পরিবারের সবাইকে বাঁচাতে চাইলে সিলেটের ডকাউটে চলে আসুন আমার ভাইকে নিয়ে। কোনো চালাকির চেষ্টা করলে আপনার সব ভালোবাসার মানুষের প্রাণটা চেয়ে চলে যাবে। কোনো চালাকি করবেন না। মমি তখন তার সিক্রেট জায়গা থেকে মারুফকে নিয়ে চলে যায় জনির বলা জায়গায়। ডয়ক ওয়ার্ডে পৌঁছে মমি মারুফকে গাড়ি থেকে বের করে ডয়ক ওয়ার্ডে প্রবেশ করে। জনি মারুফকে দেখতে পেয়ে মারুফের সামনে এসে বলে ওঠে, মারুফ আমার ভাই, আমার ছেলে চলে আসছে। কতদিন পর তোকে দেখলাম ভাই। ভাই, আমি তো তোমাকে অনেক দিন পরে দেখলাম। এতদিন মনে হচ্ছিল তোমাকে না দেখে বোধহয় মারাই যাব। এই মেয়ে আমায় অনেক অত্যাচার করেছে ভাইয়া। এই মেয়ের থেকে সেই হিসাব আমায় বুঝে নিতে হবে। মমি তাকিয়ে দেখতে পায় সবার অবস্থা অনেক খারাপ। সবাইকে অনেক বাজেভাবে মারা হয়েছে। জয়, সাগর, সুমনকেও বেঁধে রাখা হয়েছে। 3 জনই দাঁড়াতে পারছে না। তখন জনি বলে ওঠে, ওইদিকে তাকিয়ে লাভ নেই অফিসার, আমার ভাইয়ের হ্যান্ডকাপ খুলে দেই। আগে আমার পরিবারের সবাইকে ছেড়ে দে, তারপর না হয় তোর ভাইকে ছেড়ে দেব। তুই কি অবস্থা করেছিস এদের? আমার জায়গায় এসে আমায় বলছিস এই একটুকু কারেন্ট দিত আমাদের অতিথিদের? জনির কথা শুনে জনির লোক কারেন্ট দিল আর সবাই চিৎকার করছে। তখন মমি বলে ওঠে, আমি দিচ্ছি, খুলে দিচ্ছি। মমি তাড়াতাড়ি করে মারুফের হাতের হ্যান্ডকাপ খুলে দিল। তখন মারুফ মমিকে মারা শুরু করে। জয়, সাগর, সুমন চিৎকার করে বলছে মমিকে না মারতে। তখন কিন্তু মারুফ মমিকে মেরে যাচ্ছে।
মারুফ মমিকে মেরে মাটিতে ফেলে রাখে। এইদিকে জনি আর তার লোক ইশারা করে পিস্তল নিয়ে আসার জন্য। জনি পিস্তল হাতে নিয়ে বলে ওঠে, আজ পর্যন্ত আমার ভাইয়ের গায়ে আমি হাত তুলিনি, আর তুই আমার ভাইকে মেরেছিস, আমার থেকে দূরে রেখেছিস। এবার এই শাস্তি তোকে ভোগ করতে হবে। এর একটা শাস্তি তোর মৃত্যু। জনি কথাটা বলে যখন ওই গুলি করতে যাবে তখন জনির লোকেরা এক এক করে মাটিতে শুয়ে পড়ে। জনি কি হচ্ছে বুঝতে পারছে না। তখন জনি তাড়াতাড়ি করে মমির মাথায় পিস্তল ঠেকিয়ে চিৎকার দিয়ে বলে ওঠে, ওই কে তুই? কোথায় আছিস তুই? সামনে আয়, তা না হলে এই মেয়েকে মেরে ফেলবো কিন্তু। চারপাশ নীরব হয়ে যায়, যেমন বড় কোনো ঘূর্ণিঝড় আসার আগে পরিবেশ ঠান্ডা হয়ে যায়। তখন কেউ এসে একটা চেয়ার টেনে বসে পড়ে। অন্ধকার, তাই দেখা যাচ্ছে না কে বসে আছে। ওই কে তুই? কি চাই তোর এখানে? জয়, সাগর, সুমন হাসতে শুরু করে। সবাই জয়, সাগর, সুমন আর অন্ধকারে বসে থাকা মানুষটার দিকে তাকাচ্ছে। তখন জয় কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, জানতে চাস কে উনি? জানতে চাস কেন এইখানে এসেছেন উনি? মারুফ জয়ের গলা চেপে ধরে বলে ওঠে, এত হেয়ালি করছিস কেন? কে এই কুত্তার বাচ্চা বল? কুত্তার বাচ্চা না রে, এ হচ্ছে বাঘের বাচ্চা, আমাদের দেশের গর্ব। তোদের মতো ভাইয়াদের শেষ করার জন্য এই বাঘের বাচ্চা জন্ম হয়েছে। বাংলাদেশের বেস্ট কমান্ডো অফিসার, প্রধানমন্ত্রী বডিগার্ড রাহুল রাজ চৌধুরী। এছাড়া স্যার আরেকটা পরিচয় হলো যা তোদের মতো ভাই স্যাররা জানিস, সেটা হলো রাজ দ্য মনস্টার। কি? হ্যাঁ, ও তো মারা গিয়েছিল, তাহলে বেঁচে গেল কি করে? তবে চিন্তা নেই, এখন আর বেঁচে ফিরতে পারবে না আমার ডেরা থেকে। ওই কুত্তার বাচ্চা, হাসছিস কেন তোরা? তোদের কি মনে হয় তুই আমাদের এইখানে নিয়ে এসেছিস? আর গাধার বাচ্চা, তোরা আমাদের নিয়ে আসিসনি, এখানে আমরা নিজে থেকে এসেছি। মানে? তুই তো চেয়েছিলি স্যারকে মনির হাতে দিয়ে মারাতে আর তোর ভাইকে বাঁচিয়ে নিবি, কিন্তু আফসোস সেটা হয়নি, হয়ে যায় উল্টো পাল্টা। আর তুই এত বোকা কি করে জনি? যেই ভাই তুলোর মতো একটা বোনকে রাস্তা থেকে তুলে নিয়ে নিজের বোনের মতো ভালোবাসা দিয়ে বড় করেছে, সেই ভাই তার বোনকে খুন করবে কি করে? এটা তোর মাথায় যায়নি? স্যারের মৃত্যু আমাদের প্ল্যানের একটা অংশ ছিল। স্যার আগে থেকেই মমির ফোন হ্যাক করে রাখেন, মমি কখন কার সাথে কথা বলছে সব কিছুই জানার জন্য। কারণ স্যার জানতেন মারুফ মমির কাছে আছে। যখন তুই মমিকে ওই ভিডিও দিলি তখন স্যার বুঝতে পারেন তোর কথায় কি উঠছে। তখন স্যার আমাদের তার প্ল্যান খুলে বলেন। আমরাও মর্গ থেকে লাশ নিয়ে এসে হাসপাতালে রেখে দিই। যখন স্যারের লাশ হাসপাতালে নিয়ে আসা হয় তখন আমরা এক্সচেঞ্জ করে দিই আর তোকে তোর মতো খেলা করার জন্য ছেড়ে দিই। আমাদের প্ল্যানটা ওয়ার্কআউট করতে কিছুটা দেরি করে ফেলেছিস, তবে কি কাজ তো হয়েছে। এবার তোকে 3 জনের মৃত্যু হবেই। কিন্তু আমি তো গুলি করেছিলাম, রক্ত বের হয়েছিল, বেঁচে গেলেন কি করে? স্যার বুলেট প্রুফ স্যুট আগে থেকেই পরেছিলেন, আর রক্ত সেটাও ছিল মিথ্যে, কারণ মনির পিস্তলের গুলিগুলো স্যারের আগে থেকেই বদলে দিয়েছিলেন। স্যার এরা খেলায় খেলায় অনেক মেরে ফেলেছে, এবার সাথে খেলা শুরু করুন। এই মেয়েকে বাঁচাবে কি করে তোরা? এই মেয়ে এখন মারা যাবে। সেখানে উপস্থিত সবাই জনির কথা শুনে হাসতে শুরু করে। তখন জনি বলে, হাসছিস কেন? বিষয় হচ্ছে না আমার কথা তোদের? জয়, সাগর আর সুমন একসাথে বলে ওঠে, তোর চারিপাশে তাকিয়ে দেখ, তোর আদরের ভাই কোথায়? তুই নিজে বাঁচবি কি করে? জনি চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। তখন জনি তার সামনে তাকাতেই লাইট জ্বলে ওঠে আর জনি দেখতে পায় রাহুল বসে আছে চেয়ারে। রাহুলের শরীরে রক্ত লেগে আছে। রাহুলকে দেখে মনে হচ্ছে আস্ত একটা মনস্টার। জনি রাহুলের পায়ের দিকে তাকিয়ে দেখতে পায় তার ভাই আর হোয়াইট টেবিল মাটিতে পড়ে আছে, আর রাহুল তাদের বুকের ওপর পা দিয়ে বসে আছে। কি ভাবছিস এইসব হলো কখন? এবার বুঝেছি আমরা কেন স্যারকে বাঘ বলি। এমনি এমনি তোর আর স্যারের নাম রাজ দ্য মনস্টার দেওয়া হয়নি।
এবার রাহুল জনির দিকে মাথা তুলে তাকায়। জনি রাহুলের তাকানো দেখে মমি সহ বাকি সবাইকে ছেড়ে দিল। রাহুল একটা হাসি দিয়ে তার পেছন থেকে পিস্তল বের করে হোয়াইট টেবিলেরও মাথায় পুরো পিস্তলে গুলি লোড করে দিল। রাহুল চেয়ার ছেড়ে উঠে জনির সামনে গিয়ে বসে। আমার বোনের অপরাধ কি ছিল? তুই আমার বোনটাকে মেরে ফেললি। ওই বোন ছাড়া আমার কেউ ছিল না, আর যারা ছিল তারা আমায় সহ্য করতে পারতো না। কেন করলি তুই এমনটা? তুই বেঁচে গেলে কি করে? কারণ সেদিন আমি ছিলাম না গাড়িতে, আমার বোন আর ওর প্রেমিক ছিল গাড়িতে। তোকে খুঁজে বের করার জন্য আমি অনেক চেষ্টা করি, কিন্তু তোর কোনো খোঁজ পাচ্ছিলাম না। তখন এনএসআইতে যোগ দিই, তারপর হয়ে উঠলাম মনস্টার। আমি তোর সম্পর্কে কোনো তথ্য না পেলেও তোর ভাইকে পেয়ে যাই এবং তোর ভাইয়ের সকল ইনফরমেশন নিয়ে আমি ছদ্মবেশে চলে যাই সিলেটে। তারপর জয়, সাগর, সুমনের সাথে পরিচয়, ওদের সাথে পরিচয় হয়ে ওদের নিয়েই আমার টিম। তারপর তো তোর ভাইকে মেরে দিয়ে আবার সিলেটে চলে আসি। আমি যখন জানতে পারি আসল বিষয়টা, তখন তোকে গর্ত থেকে বের করার চেষ্টা করি। তারপর মমিকে দিয়ে তোকে বের করি গর্ত থেকে। তুই অনেক মানুষকে মেরেছিস, এবার তুইও মরবি। তুই হোয়াইট ডেভিল তৈরি করেছিল, আর তোকেই হত্যা করবে এই হোয়াইট ডেভিল। মমি সবাইকে নিয়ে চলে যায় বাইরে, আর রাহুল, জয়, সুমন আর সাগর মিলে সব কয়টাকে হোয়াইট টেবিলের মতো হত্যা করে লিখে দেয়। আজকে থেকে বাংলাদেশ থেকে হোয়াইট টেবিলের সমাপ্তি ঘটল। আমার কাজ শেষ, আমি চললাম। এক সপ্তাহ পর সবাই মোটামুটি সুস্থ। রাহুল কালকেই রাতেই বলেছিল সে আজকে ঢাকা চলে যাবে। আপনাদের বলা হয়নি, মিতু ও তার মা রাহুলের কাছে ক্ষমা চেয়েছেন কল দিয়ে। তারা ঢাকা আসতে পারবেন কারণ একটা সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে দুজনেই তাদের পা হারিয়েছেন। এখন দুজনেই শয্যাশায়ী, আর রাহুলকে সব ভুলে তাদের সাথে থাকার জন্য বলেন। রাহুল রুমে সব কিছু গোছাচ্ছিল, তখনই মমি রাহুলের রুমে আসে। রাহুলের পিছনে কারো উপস্থিতি বুঝতে পেরে পিছনে তাকিয়ে দেখে মমি। তখন রাহুল বলে, আরে ডাক্তার আপুজে, সত্যি চলে যাবে তুমি? আমায় যেতে হবে। এটা তো নিজের বাসা না, এখানে থেকেই বা কি করব? আমার কি হবে? আপনার আবার কি হবে? আমায় তোমার সাথে নিয়ে যাবে? আপনি কোথায় যাবেন আমার সাথে? রাহুলের কলার টেনে নিয়ে বললাম, তুই সব জেনেও না জানার ভান করছিস কেন? আপনি ছাড়ুন আমায়, না হলে আমি কিন্তু টেনে ধরতে পারি। আমি কি বাধা দিয়েছি তোমাকে? না, তা অবশ্য ঠিক, কিন্তু আমি তো ডাক্তার। আমি তো 3টা জিনিস খুব ভয় পাই, তার মাঝে তুমি একটা। ঢং করতে হবে না আর। তাহলে যাওয়া যাক এবার। তো প্রিয় শ্রোতাগণ, আমরা চললাম আমাদের নতুন জীবনের পথে। আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। আসি এবার।